কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে প্রেসিডেন্সির সামনে দাঁড়াতেই একটা ট্রাম পেয়ে গেল ব্রতিন। অনেকক্ষণ ধরে ওয়েট করছে লোকটার জন্য, আর অপেক্ষা করার মানে হয় না। বইটা এখনো তার ব্যাগেই আছে কিনা সেটা একবার হাত দিয়ে দেখে নিল সে। তারপর রাস্তা পেরিয়ে উল্টো দিকে এসে দাঁড়ালো। লোকটা ব্রতিনকে কল করেছিল গত পরশু। ব্রতিন প্রথমে ব্যাপারটা বোঝেনি। লোকটার দাবি কি? ঠাকুরদার লাইব্রেরি থেকে ঠাকুরদারই লেখা একটা বই তাকে এনে দিতে হবে, এই ছিল লোকটার বক্তব্য। বইটা নাকি লোকটার খুব দরকার, জেরক্স করেই ফেরত দিয়ে দেবে সে। তার বদলে মোটা টাকা পাবে ব্রতিন। তবে শর্ত একটাই, কথাটা ব্রতিন তার বাবাকে বলতে পারবে না। টাকা জিনিসটা ব্রতিনের এখন খুব প্রয়োজন। এখনো অবধি চাকরি পায়নি সে। হাত খরচের টাকায় কিভাবেই বা চলে তার। তাছাড়া লোকটা তো আর বইটা নিয়ে চলে যাচ্ছে না, জেরক্স করেই ফেরত দিয়ে দেবে। এটাকে তো আর চুরি বলে না। তাই দোনোমনো করে রাজি হয়ে গিয়েছিল ব্রতিন। কেন বাবাকে বলা যাবে না, এই প্রশ্নটা তার মাথায় এসেছিল বটে, তবে সে তাতে পাত্তা দেয়নি। বইটা লাইব্রেরি থেকে নেবে, আবার বিকেলে যথাস্থানে ফেরত দিয়ে দেবে, এই তো ব্যাপার। সেই জন্য সে বাড়ির গাড়িটাও নেয়নি। ব্রতিন ঠান্ডা মাথার ছেলে, তার সব কাজেই একটা ধীর স্থির ব্যাপার থাকে। আজ অবধি কোনো কাজে তাকে তাড়াহুড়ো করতে দেখা যায়নি। ফলে ট্রামটা তার সামনে এসে পুরোপুরি দাঁড়াবার আগে সে মোটেও ট্রামে চড়বার চেষ্টা করল না। ট্রামে উঠে একদম শেষের দিকে জানালার পাশে একখানা ফাঁকা সিট দেখে বসল সে। তারপর পিঠের ব্যাগ থেকে নতুন কেনা বইটা বার করে পড়তে লাগলো। খানিকক্ষণ পর তার স্টপেজ আসতেই নেমে পড়ল ব্রতিন। এখান থেকে তার বাসস্থান 10-15 মিনিটের পথ। এটুকু হেঁটেই মেরে দেবে সে। কিন্তু একটু পর ব্রতিনের কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। রাস্তাটা একটু নির্জন, মনে হলো কে যেন ওর পেছন পেছন হেঁটে আসছে। সে ঘুরে দাঁড়াতেই চোখাচোখি হয়ে গেল লোকটার সঙ্গে। ওর ঠিক পেছনে একটা লোক, বোধহয় ওর সঙ্গে সঙ্গেই হাঁটছিল। বয়স 50-এর ওপর, দরকচা মারা চেহারা, মাথায় লম্বা জটা, ভাঙা গালে এক মুখ দাড়ি, পরনে একটা নোংরা গেরুয়া আর চাদর, কাঁধে একটা ময়লা ঝোলা। ব্রতিনের সঙ্গে চোখাচোখি হতে একটু কাঁচুমাচু স্বরে বলল, একটা কথা বলবো ভাই। কি? মানে দুপুর থেকে আজ কিছু জোটেনি। পেটের ভেতরটা কেমন যেন পাক দিয়ে উঠছে। কিছু খাওয়াবে ভাই? ব্রতিন বাগবাজারের বিখ্যাত মুখার্জিদের বাড়ির ছেলে। এককালে তাদের বাড়িতে নাকি নিত্যই 50 জনের পাত পড়ত। এখন অবশ্য সে বলবালা নেই, তবে না থাকলে কি হবে, মেজাজটা তো আছে। তাই সে বলল, কি খাবেন? যা খাওয়াবে বাবা তাই খাবো। তুমি যা ভালোবেসে দেবে তাই আমি নেব। ব্রতিন নিজের টিফিন বাক্সটা খুলে দিয়ে বলল, আচ্ছা, এই নিন। লোকটার বোধহয় খুব খিদে পেয়েছিল। গোগ্রাসে ব্রতিনের দেওয়া রুটি তরকারি চিবোতে লাগলো। দেখে একটু মায়াই হচ্ছিল ব্রতিনের। আহারে, কতদিন হয়তো পেট ভরে খায়নি লোকটা। লোকটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে একটা অস্বস্তি হতে লাগলো ব্রতিনের। কিসের অস্বস্তি সেটা সে বুঝতে পারল না। কি যেন একটা চেনা চেনা লাগছে, কি যেন একটা অসঙ্গতি তার চোখে পড়েছে, অথচ চেষ্টা করেও ধরতে পারছে না। 2 মিনিটের মধ্যে ব্রতিনের টিফিন বাক্স সাফ। সাধু সন্ন্যাসী খাইয়ে মস্ত পুণ্যি করলে বাবা। এই নাও নাও, একটা প্রসাদী ফুল দিলাম, সঙ্গে রেখো, তোমার কল্যাণ হবে। ব্রতিন ফুলটা হাত পেতে নিল। এরকম ফুল আগে দেখেনি সে। কলকে ফুলের মতো দেখতে, কিন্তু কিন্তু আরো অনেক সুন্দর গঠন, আর রংটাও ভারী মনোহারী গোলাপি রঙের। এটা কি ফুল? বলতে বলতে ব্রতিন ফুলটা নাকের কাছে নিয়ে যেতেই মিষ্টি একটা গন্ধ নাকে এসে লাগলো তার।
মুখ তুলে কি একটা বলতে যাবে, এমন সময় লোকটা ভেজানো একটা রুমাল ব্রতিনের মুখে চেপে ধরল। আর ঠিক সঙ্গে সঙ্গে সেই সময় একটা গাড়ি এসে দাঁড়ালো ওদের পাশে। ব্রতিন চেতনা হারাবার আগে বুঝল ওকে গাড়ির মধ্যে টেনে নিয়ে চলেছে কতগুলো লোক। নমস্কার, আমি আকাশ, আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনছেন অভীক সরকারের প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের উপন্যাস অপহরণের আড়ালে। অভীক সরকার বর্তমান সাহিত্যের পাঠকদের কাছে এক অতি পরিচিত নাম। লেখকের জন্ম 1 জুন 1979 সালে। তাঁর লেখালেখির শুরু আন্তর্জাল ও বিভিন্ন ব্লগে। বর্তমানে লিখেছেন ভোগ, শোধ, কাউরিবুড়ির মন্দির, কালিয়া মাসান, মিত্তির বাড়ির গুপ্তধনের মতো বেশ কিছু জনপ্রিয় গল্প এবং উপন্যাস। ইতিমধ্যেই সাহিত্য সমাহারে আপনারা শুনেছেন তাঁর লেখা কালিয়া মাসান, নিতাই চরণের ঘড়ি, মিত্তির বাড়ির গুপ্তধনের মতো বেশ কয়েকটি জনপ্রিয় কাজ। এছাড়া শুনেছেন প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের 3টি গল্প, বরেন মজুমদার হত্যা রহস্য, ফিশ ধরলেন চিন্তাহরণ এবং একটি নিখুঁত আত্মহত্যা। আজ শুনছেন এই সিরিজেরই 4র্থ গল্প অপহরণের আড়ালে। আমাদের আজকের নিবেদন অপহরণের আড়ালে উপন্যাসটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত কিশোর ভারতী শারদিয়া 1431 এই সংখ্যা থেকে। অসংখ্য ধন্যবাদ লেখক অভীক সরকারকে আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন অভীক সরকারের প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের 4র্থ গল্প অপহরণের আড়ালে। বিধান সরণি ধরে কালো রঙের এসইউভিটা যাচ্ছিল বাগবাজারের দিকে। বেলা এখন প্রায় 1টা। রাস্তাঘাটে প্রচুর ভিড়, গাড়ি চলছে ঢিকিয়ে ঢিকিয়ে। গাড়ি চালাচ্ছিল মনুজেন্দ্র, পরনে পুলিশের ইউনিফর্ম, চোখে গগলস। পাশে বসে প্রফেসর মুখার্জি, পরনে সাধারণ শর্ট আর ট্রাউজার, পায়ে একটা পা ঢাকা চামড়ার চপ্পল। বসে বসে অত্যন্ত বেসুরে একখানা শ্যামা সঙ্গীত ধরেছেন তিনি। গানের গুঁতোয় অতিষ্ঠ হয়ে মুখ খুলতে বাধ্য হলো মনুজেন্দ্র। আর কিছু মনে করবেন না স্যার, ঈশ্বর আপনাকে অনেক প্রতিভাই দিয়েছেন, কিন্তু ওই গানের ইয়েটা বোধহয় দেননি বটে। একটুখানি বলে বেজার মুখে বসে রইলেন প্রফেসর মুখার্জি। মনুজেন্দ্র মুচকি হাসল, তারপর একটা বাসকে ওভারটেক করতে করতে বলল, তবে স্যার একটা কথা বলছি, কিছু মনে করবেন না, এইসব আতিপাতি কেসে আপনার মতো লোককে ডাকাটা মোটেই উচিত হয়নি। কেসটা পাতি হলে মনু, তোমাদের স্যার আমাকে বিরক্ত করতো না মনু। তাছাড়া এটাও তো দেখতে হবে কার ছেলেকে তুলে নিয়ে গেছে। জগদীন্দ্র নারায়ণ মুখার্জির ফ্যামিলি কি আর হেজি ফেজি ফ্যামিলি হে? মনুজেন্দ্র চুপ করে গেল। প্রফেসর মুখার্জির কথায় যুক্তি আছে বটে। দিন 4 হলো স্যার জগদীন্দ্র নারায়ণ মুখার্জির নাতি বতীন্দ্র নারায়ণকে কেউ রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। স্যার জগদীন্দ্র অবশ্য মারা গেছেন বহু আগে। এখন সে বাড়িতে সপরিবারে বাস করেন তাঁর ছেলে দীপনারায়ণ মুখার্জি। দীপনারায়ণ আত্মীয় স্বজন, প্রতিনের বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজ করে শেষে পুলিশে ডায়েরি করেন আর ফোন করেন সিআইডির এডিজি মনোজ চাকলাদারকে। কেসটা প্রথমে স্থানীয় পুলিশে হ্যান্ডেল করছিল, কিন্তু বাগবাজারের মুখার্জিরা বনেদি পরিবার, বিশাল বাড়ি, গ্যারেজে কম করে 3খানা দামি গাড়ি। এককালে সাহেব সুবোধের সঙ্গে মুখার্জিদের নিত্য ওঠা বসা ছিল। স্যার জগদীন্দ্র নারায়ণ এককালে নেপাল রাজদরবারে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যও ছিলেন বেশ কয়েক বছর। তাদের প্রভাব প্রতিপত্তিও যথেষ্ট। ফলে ওপর মহল থেকে চাপ আসতে শুরু করল। পুলিশের কর্তারা সিদ্ধান্ত নিলেন যে এই কেস সিআইডিকে হ্যান্ডওভার করা হবে। কোনো কেস পুলিশ থেকে সিআইডির হাতে আসার কিছু পদ্ধতি আছে, সেসব চুকিয়ে এডিজি মনোজ চাকলাদার তদন্তের ভার মনুজেন্দ্রর কাঁধে তুলে দিয়ে একটা ফোন করলেন তাঁর মামা বাবুকে। দীপনারায়ণ মুখার্জি হচ্ছেন পরিবারের বর্তমান মালিক। বয়স 50-এর আশেপাশে, লম্বা দোহারা চেহারা।
কাঁচা পাকা চুল, সরু গোঁফ আর রিমলেস চশমায় ভদ্রলোকের মধ্যে বেশ একটা আভিজাত্যের ছাপ আছে। তবে এখন দুর্ভাবনায় ভদ্রলোককে খুব বিপর্যস্ত দেখাচ্ছে। দুজনকে আপ্যায়ন করে ঘরে বসালেন দীপনারায়ণী। প্রফেসর মুখার্জি লক্ষ্য করলেন পর্দার ওপারে কোনো মহিলা দাঁড়িয়ে আছেন। তাঁর শাড়ি পরা পা দুটো দেখা যাচ্ছে। বুঝলেন এখনো এই পরিবারের মহিলারা চট করে বাইরের পুরুষদের সামনে আসেন না। দীপনারায়ণ উদ্বিগ্ন স্বরে বললেন, কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আপনারা কোনো খোঁজ পেলেন? চিন্তা করবেন না, পুরো সিআইডি ডিপার্টমেন্ট যখন কাজে নেমেছে খুব শিগগিরই একটা ভালো খবর পাবেন। আজ অব্দি আমার ছেলে একটা রাতও বাড়ির বাইরে কাটায়নি। কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে? চিন্তা করবেন না মিস্টার মুখার্জি, আমরা তো আছি, আমরা ব্যাপারটা দেখছি। আমার নাম মনুজেন্দ্র বর্মন, এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। আর ইনি হচ্ছেন প্রফেসর চিন্তাহরণ মুখার্জি, একটি MBA কলেজে ইনি মার্কেটিং পড়ান। আসলে খুব ক্রিটিক্যাল যদি কোনো কেস হয় তাহলে ইনি একটু সাহায্য করেন আমাদের। থ্যাংক ইউ অফিসার ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। প্রাথমিক তদন্ত স্থানীয় পুলিশ তো করেই গেছে, রিপোর্টও আছে আমাদের কাছে, তাই সেসবের মধ্যে আর যাচ্ছি না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার কাছে কোনো রকম মুক্তিপণ চেয়ে কি কোনো ফোন এসেছে? না ইন্সপেক্টর, কোনো ফোন কল মেসেজ কিছু আসেনি। আমি তো বুঝতেই পারছি না কারা এমন কাজ করলো। আচ্ছা, ওর বন্ধু বান্ধবদের মধ্যে ওর সাথে কারো শত্রুতা ছিল বলে জানতেন? মানে আপনার কি মনে হয় যে এই কাজটা ওদের মধ্যে কেউ করতে পারে? না ইন্সপেক্টর, ইনফ্যাক্ট ওর কোনো কালেই খুব বেশি বন্ধু বান্ধব ছিল না। আমার ছেলে ছোটবেলা থেকে খুবই ইন্ট্রোভার্ট। একটি মেয়ে আছে ভেরোনিকা বলে, তার সঙ্গে ব্রতিনের একটু একটু বন্ধুত্ব ছিল। এছাড়া ওর আর কোনো বন্ধু বান্ধবের নামই শুনিনি। আপনার কোনো শত্রু আছে যে এই কাজ করতে পারে? না প্রফেসর মুখার্জি, সারা জীবন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেছি। চিরকালই ওপরওয়ালা এবং অন্যান্য কলিগদের সঙ্গে সুসম্পর্ক ছিল। পাড়া প্রতিবেশীরাও চিরকাল সুখে দুঃখে পাশে থেকেছেন। আমার কোনো শত্রু থাকতে পারে এ ভাবতেই পারি না। মনু, ব্রতিনের কলেজের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলেছ? হ্যাঁ স্যার, ওর বন্ধু বান্ধব বলতে তেমন কেউ নেই। দীপনারায়ণবাবু যেমন বললেন তেমনই, ওই ভেরোনিকা নামের মেয়েটির সঙ্গে কিছু বন্ধুত্ব ছিল, আর সে অবশ্য বিশেষ কিছু বলতে পারেনি। আর ভেরোনিকা সহ বাকি সমস্ত ব্যাচমেটদের ব্যাকগ্রাউন্ড আমি চেক করেছি, অল ক্লিন স্যার। অ্যাবডাকশনটা যেখানে ঘটেছে সেখানে কোনো সিকিউরিটি ক্যামেরা লাগানো ছিল না? না স্যার, ঘটনাটা ঘটেছে একটা গলির মধ্যে, জায়গাটা এমনিতেই নির্জন, আর তার উপর সেদিন তেমন কোনো লোকও ছিল না এখানে। যারা করেছে না, মানে পুরো একদম রেকি করে টাইম দেখে পুরো কাজটা করেছে। আমার ছেলে বেঁচে আছে তো ইন্সপেক্টর? দীপনারায়ণের শেষ কথাটা শুনে দরজার কাছ থেকে একটা কান্নার আওয়াজ উঠল। প্রফেসর মুখার্জি ঘাড় ঘুরিয়ে দেখলেন শাড়ি পরা দুটি পা দ্রুত সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে। আমরা কলকাতা, সাউথ বেঙ্গলের সমস্ত থানা, হাসপাতাল, মর্গ সব জায়গায় অ্যালার্ট জারি করে রেখে দিয়েছি। যে কোনো আনআইডেন্টিফাইড ডেড বডি দেখলেই আমাদের খবর দেবে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলে ডেড বডি পাওয়া গেলে আমরা খবর পেয়ে যাব, আপনি টাইমলি খবরটা পাবেন। শেষ কথাটা শুনে দীপনারায়ণের কণ্ঠটা বার দুয়েক ওঠানামা করল। প্রফেসর মুখার্জি যে দৃষ্টিতে মনুজেন্দ্রর দিকে তাকালেন তাতে সত্যযুগ হলে মনুজেন্দ্রর ভস্ম হয়ে যাওয়ার কথা। এছাড়া আর কিছু ঘটেছে এই দুদিনের মধ্যে? এমন কিছু যা আমাদের বলা উচিত ছিল বলে আপনার মনে হয়? তেমন সিরিয়াস কিছু নয়। ব্রতিন উধাও হওয়ার দিন থেকেই বাবার লাইব্রেরির একটা পার্টিকুলার বই খুঁজে পাচ্ছি না। কোন বই? বাবারই লেখা একটা বই, নাম কল অফ দ্য সিন্ধ। বাবা সিন্ধু সভ্যতা নিয়ে গবেষণা করেছেন বহুদিন, প্রচুর বইপত্র পড়তেন। এ বিষয়ে জ্ঞানীগুণী লোকজনের সঙ্গে পত্রালাপ ছিল। বইটা সেই নিয়েই লেখা, প্রকাশিত হয়েছিল ওরিয়েন্ট লংম্যান থেকে। এককালে খুব প্রশংসা পেয়েছিল সাহেবদের কাছে। অ্যানথ্রোপোলজির অনেক পুরনো পেপারেই বাবার বইয়ের রেফারেন্স পাবেন। ওই বইটাই চুরি গেছে বলছেন?
দেখুন, চুরি গেছে না মিসপ্লেসড হয়েছে বলা খুব মুশকিল, তবে বইটা যে নেই সেটা আমি শিওর। কথা হচ্ছিল জগদীন্দ্র নারায়ণের লাইব্রেরিতে বসেই, তবে তাকে মিউজিয়াম বললেই ভালো হয়। বই আছে প্রায় কয়েক হাজার, দেওয়াল জুড়ে বড় বড় র্যাক, তার মধ্যে পোর্সেলিনের পুতুল, রূপোর বাসন, পিতলের বড় পিলসুজ, ধাতুর তৈরি বিচিত্র সব বৌদ্ধ মূর্তি, প্রাচীন নাইট ল্যাম্প, পোর্সেলিনের ভাস, বেলজিয়াম কাঁচের আয়না, পুরনো আগ্নেয়াস্ত্র, নেপালি খুখরি, বিভিন্ন পানপাত্র, হাতির দাঁতের ছোটখাটো কারুকার্য, ছোড়া তলোয়ার, ছোট ছোট টেবিল ঘড়ি সবই রয়েছে। দেওয়ালে ঝুলছে কিছু অ্যান্টিক ঘড়ি, 3-4টে ছবি, কিছু টিবেটান থাঙ্কা। প্রফেসর মুখার্জি একবার চারিদিকে চেয়ে বললেন, এ তো সবই দেখছি বেশ রেয়ার অ্যান্টিক জিনিস। বাবার অ্যান্টিক সংগ্রহের বাতিক ছিল। আমি অবশ্য এসব তেমন বুঝি না, তবে ব্রতিন বুঝত। ছোটবেলা থেকেই এই কালেকশন নিয়ে তার প্রচুর ইন্টারেস্ট। প্রায়ই এখানে এসে বিভিন্ন আইটেম নিয়ে নাড়াঘাটা করত, বইগুলো পড়ত। এমনকি আমাকে একবার বলেছিল এই আর্টিফ্যাক্টসগুলোর হিস্ট্রি খুঁজে বার করবেও। আজ আমার সেই ছেলেটা যে কোথায় গেল। আচ্ছা, আপনার বাবার এই সংগ্রহের এমন কিছু আছে যা অত্যন্ত দামি? না, বছর 5 আগে এক ভ্যালুয়ারকে ডাকা হয়েছিল। তিনি মোটামুটি একটা হিসেব দিয়ে গিয়েছিলেন। সেই অনুসারে এখানে এমন কিছু নেই যা অত্যন্ত দামি বা রেয়ার অ্যান্টিক। যা আছে তেমন দুর্লভ বই বা অ্যান্টিক কলকাতার অনেক পুরনো বাড়ি বা অকশন হাউসেই পাবেন। বই তো কম দেখছি না, তা এত বইয়ের মধ্যে ওই বইটাই চুরি গেছে বুঝলেন কি করে? নিশ্চয়ই এই লাইব্রেরি রোজ ব্যবহার করা হয় না যে আপনি লক্ষ্য করবেন যে কবে কোথায় কোন বই আছে বা নেই। ঠিকই বলেছেন, তবে বাবার বইটা লাইব্রেরির র্যাকে নয়, ওই যে রিডিং টেবিলটা দেখছেন ওর ড্রয়ারে রাখা থাকত। বাবার কড়া নির্দেশ ছিল বইটা যেন কখনো ওখান থেকে সরানো না হয়। ব্রতিন যেদিন অ্যাবডাক্টেড হয় সেদিন দুপুরে কাজের মাসি ডাস্টিং করতে এসে আবিষ্কার করে যে বইটা নেই। বইটার কোনো বিশেষত্ব আছে? না, পুরনো বই যেমন হয়, শুধু প্রথম পাতার মাথার দিকে একটা সিঁদুরের ছাপ ছিল, প্লাস্টিকে মোড়া। সিঁদুরের ছাপ প্লাস্টিকে মোড়া? সে কিরকম? মানে কোনো মন্দির টন্দিরের আশীর্বাদী সিঁদুরের ছাপ দেওয়া এক টুকরো গোল কাগজ, বেশ পুরনো। সেটাকে এক টুকরো ছোট প্লাস্টিকে মুড়ে প্রথম পাতার উপর সাঁটানো ছিল। ওতে হাত দিলে বাবা অত্যন্ত রেগে যেতেন, তাই আমরা বইটা থেকেও হাত দিতাম না। আপনার বাবা কি ধার্মিক ছিলেন? প্রচণ্ড। ঠাকুর দেবতা পুজো খুব মানত, এসব লেগেই থাকত নিত্য। দেশের হেন কোনো বড় মন্দির নেই যেখানে বাবা যাননি। আচ্ছা দীপবাবু, আপনার বাড়িতে কে কে আছেন? আমি, আমার স্ত্রী নীলিমা, আমার ছেলে আর কয়েকটি কাজের লোক, ব্যাস এই। কাজের লোক বলতে? আমার ড্রাইভার, নাম দীনেশ, ইয়াং, চটপটে, চতুর ছেলে, বিয়েটি করেনি। রান্নাবান্না সারাদিনের কাজের লোক বলতে মতির মা, আর ঘরদোর পরিষ্কার করার জন্য একটি ঠিকে কাজের মেয়ে। দাদা ভাই কেউ নেই আপনার? হ্যাঁ, এক ভাই আছে বটে, আমার থেকে বছর 8 ছোট, তবে কোথায় আছে জানি না। বেঁচে আছে কিনা তাও জানি না। মানে যদি সবটা খুলে বলতেন। আমার বাবা জগদীন্দ্র নারায়ণের অনেক প্রতিভার সঙ্গে কিছু কিছু দোষও ছিল। এক তো উগ্র ব্রিটিশ ভক্ত ছিলেন, তার মতে এদেশের যা ভালো হয়েছে সব সাহেবদের জন্যই হয়েছে। তার সঙ্গে ছিল অত্যন্ত নাকুচু মনোভাব। গরিব গুরবো নিচু জাতের লোকেদের মানুষ বলেই মনে করতেন না। আচার আচরণ কথাবার্তা সবেতেই ব্রিটিশদের অন্ধভাবে নকল করতেন। আমি আবার আমার বাবার ঠিক উল্টো। সেটা অবশ্য আমাদের মা স্বর্গীয়া নিবেদিতা মুখার্জির কল্যাণে।
আমার মা প্রবল জাতীয়তাবাদী ছিলেন। ইয়াং বয়সে সাম্যবাদী আন্দোলনের দিকেও ঝোঁকেন। বহুদিন প্রেসিডেন্সিতে ইকোনমিক্স পড়িয়েছেন, খবরের কাগজে লেখালেখিও করতেন। আমার ভাই ব্রজনারায়ণ বাবার দোষ গুণ সবই পুরো মাত্রায় পায়। নিজের ভাই বলে বলছি না, অঙ্কে এমন পরিষ্কার মাথা কমই দেখা যায়। কিন্তু ওই যে রক্তের দোষ, বাবার জমিদারি মেজাজ পুরো মাত্রাতেই পায় সে। কথায় কথায় লোককে হেয় করা, অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। এই নিয়ে আমার আর মায়ের সঙ্গে ওর মনোমালিন্য লেগেই থাকত। শেষে একদিন মায়ের সঙ্গে তুমুল ঝগড়ার পর সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তখন ভাইয়ের বয়স 21, আমার 29। সেই থেকে গত 20 বছরের উপর তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। মাঝে মধ্যে একটা করে পোস্টকার্ড পেতাম, বাবা মারা যাওয়ার পর তাও বন্ধ। কি কাজ করেন আপনার ভাই? শুনেছি সিস্টেম অ্যানালিস্ট, বিদেশে কোনো একটা কোম্পানিতে কাজ করে। ব্যাস, আমার পরিবার বলতে এই। ইন্টারেস্টিং। আচ্ছা, আপনাদের বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তি কি আপনিই পান? হ্যাঁ, বাবা সব উইল করে আমাকেই দিয়ে যান। ভাইকে যদিও খুব ভালোবাসতেন, কিন্তু মায়ের চাপে সে বেচারিকে কিছুই দিয়ে যেতে পারেননি। তবে কি? আমার বাবা মারা যাওয়ার আগে তার ওই বইটি যেটি চুরি গেছে আমাকে দিয়ে বলেন, ভাই কখনো ফিরে এলে তাকে দিলে। বলতেন, ব্রজকে বলো এই কল অফ দ্য সিন্ধের কপিটি তাকে তার বাবার আশীর্বাদ, সে যেন এর সঠিক ব্যবহার করে। তবে ব্রজর হিস্ট্রি বা অ্যানথ্রোপোলজি নিয়ে কোনোদিনই কোনো ইন্টারেস্ট ছিল না, তাই এই আশীর্বাদের কোনো মানে খুঁজে পাইনি। ঠিক আছে দীপবাবু, আমার ফোন নাম্বারটা রাখুন, কোনো ডেভেলপমেন্ট হলে জানাবেন। আপাতত চলি, পরে আবার কথা হবে। মুখার্জি ভিলা থেকে বেরিয়ে প্রফেসর মুখার্জি বললেন, ড্রাইভার, কাজের লোক, এদের ব্যাকগ্রাউন্ড চেক করিয়েছো মনু? ইয়েস স্যার, নো ক্লু, অল ক্লিন স্যার। ড্রাইভার বা কাজের লোকের অবশ্য এতটা সাহস হওয়ার কথাও নয়, বিশেষ করে যখন এই অপহরণের উদ্দেশ্যটাই বোঝা যাচ্ছে না। এক কাজ করো তো বাপু, ওই ভেরোনিকা মেয়েটির ফোন নাম্বার আছে নিশ্চয়ই তোমার কাছে? দেখো তো মেয়েটিকে ফোনে পাও কিনা, একবার কথা বলতে চাই। হ্যাঁ, সে বলতে পারেন, কিন্তু স্যার আসলে এটা খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির মেয়ে। বাপের টাকা আছে, দেদার পলিটিক্যাল কানেকশানও আছে। তাই মানে বলছি একটুখানি সাবধানে কথা বলবেন স্যার, কেমন? হ্যাঁ, আজ অবধি আমাকে কখনো অসাবধানে বেহিসেবি কথাবার্তা বলতে শুনেছ মনু? আরে স্যার, তা বলছি না, আমি বলতে চাইলাম মেয়েটা খুব স্মার্ট মেয়ে, তাই একটুখানি বুঝে শুনে আর কি কথা বললে ভালো হয়। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি ফোনটা করছি। ভেরোনিকাকে ফোনে পাওয়া গেল। সে আপাতত একটা কাজে ভবানীপুরে আছে। ওরা চাইলে সে কাছাকাছি কোথাও চলে আসতে পারে। মনু, মাঝামাঝি কোথাও আসতে বলো, ধরো পার্ক স্ট্রিটের ফ্লুরিজ। আমাদের যেতে যেতে ও পৌঁছে যাবে। প্রফেসর মুখার্জির অনুমানই ঠিক ছিল। ওরা পৌঁছে দেখলেন ভেরোনিকা আগে থেকেই ওদের জন্য ওয়েট করছে। ভেরোনিকা ভারী মিষ্টি মেয়ে, ছোটখাটো গোলগাল দেখতে, পরে আছে জিন্স আর টপ, ববকাট চুল আর রিমলেস চশমায় খুব সুন্দর দেখাচ্ছে তাকে। ওরা ঢুকতেই সে হাত নাড়িয়ে ওদের ডেকে নিল, বলল, Glad to meet you, sir. Tell me, what can I do for you? বাকি কথা ইংরেজিতে হলো। ভেরোনিকা ইংরেজি আর হিন্দিতেই স্বচ্ছন্দ, ভাঙা ভাঙা বাংলা যদিও বলতে পারে। ভেরোনিকা ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, প্রায়ই বিদেশে যেতে হয়। ভেরোনিকাও বিদেশে গেছে অনেকবার। কলকাতার মেয়ে হলে কি হবে, ভেরোনিকার এই প্রথম কলকাতায় পড়তে আসা। স্কুল লাইফ কেটেছে দার্জিলিংয়ে। ব্রতিনের সঙ্গে ভেরোনিকার আলাপ কলেজের প্রথম দিন থেকেই। ব্রতিন খুব চাপা ইন্ট্রোভার্ট টাইপের ছেলে। ভেরোনিকাও কলকাতার পরিবেশে খুব একটা স্বচ্ছন্দ বোধ করছিল না। দুজনের বন্ধুত্ব হতে তাই খুব বেশি দেরি হয়নি। ব্রতিন স্টুডেন্ট হিসেবে চমৎকার,
কম্পিউটার সায়েন্সে আশ্চর্য মাথা, জটিল সমস্ত কোডিং অনায়াসে করতে পারে সে। ভেরোনিকাকে পড়াশুনোয় অনেক সাহায্য করে সে। ব্রতিন অনেকবারই ভেরোনিকার বাড়িতে গেছে, ভেরোনিকাও ব্রতিনের বাড়িতে গেছে কয়েকবার। না, কলেজে ব্রতিনের কোনো শত্রু নেই। ব্রতিন খুব শান্ত স্বভাবের ছেলে, কারো সঙ্গে কোনো ঝগড়া মারামারিতে জড়ায় না। ছাত্র রাজনীতিতেও তার কোনো উৎসাহই নেই। তার ধ্যান জ্ঞান শুধু প্রোগ্রামিং আর কোডিং। সিলেবাসের বাইরেও সাইবার ওয়ার্ল্ড নিয়ে তার অফুরন্ত উৎসাহ। দিনরাত ওতেই মজে থাকে সে। তার কাছ থেকে ভেরোনিকা কেন, ক্লাসের অনেকেই অনেক উপকার পেয়েছে। ভেরোনিকার শখ বলতে পেইন্টিং। তার ইচ্ছে ছিল আর্ট কলেজে ভর্তি হবে, কিন্তু বাবা মায়ের জোড়াজুড়িতে সে এই কোর্সে ভর্তি হয়েছে। তবে এতে তার খুব একটা উৎসাহ নেই। গ্র্যাজুয়েশনের পরেই সে ঠিক করেছে সে ইউএস চলে যাবে। সেখানে তার কাজিনসরা আছে। ইচ্ছে আছে কম্পিউটার গ্রাফিক্স নিয়ে মাস্টার্স করা। ব্রতিনের সঙ্গে কেরিয়ার নিয়ে ভেরোনিকার অনেক কথা হয়। ব্রতিনের ইচ্ছে বিদেশ গিয়ে মাস্টার্স করার, কিন্তু সে তার বাবা মার একমাত্র সন্তান, তাই কিছুতেই ব্রতিনকে তাঁরা বিদেশে যেতে দেবেন না। সেই নিয়ে ব্রতিন ভারী মনমরা হয়ে থাকে। ব্রতিন কোথাও ঘুরতে যায় না, বন্ধু বান্ধবদের সঙ্গে নাইট আউট করে না, পার্টিতে যায় না। রাত 8টার মধ্যে তাকে বাড়ি ঢুকতে হয়, মায়ের কড়া আদেশ। ব্রতিনের জন্য ভেরোনিকা খুবই উদ্বিগ্ন হয়ে আছে। নিজের বাবাকেও বলে রেখেছে যদি দরকার হয় দীপ আঙ্কেলের সঙ্গে বাবার কথা বলিয়ে দেবে। বিল মিটিয়ে দিয়ে তিনজন কথা বলতে বলতে লরেটো কলেজের সামনে এলেন। গাড়ি ওখানেই পার্ক করা ছিল। ভেরোনিকা গাড়িতে উঠে ড্রাইভ করে বেরিয়ে গেল। কি বলেছিলাম না, স্মার্ট মেয়ে একদম। সাহসীও বটে। নইলে কলকাতা শহরে এসে নিজে নিজে গাড়ি ড্রাইভ করা চারটিখানি কথা নয়। বাই দ্য ওয়ে, গাড়ির নাম্বারটা নোট করেছো মনু? হ্যাঁ, সে করা আছে, আমি পাঠিয়ে দেবো আপনাকে। থাক, তার আর দরকার হবে না। WB02F2135 দেখে নিয়েছি। বাবা, ধন্য স্যার, আপনার মেমোরি সত্যি ধন্য। প্রফেসর মুখার্জি একটা উদার হাসি হাসলেন। তারপর মনুজেন্দ্রর পিঠে একটা মৃদু চাপড় মেরে বললেন, এবার ম্যাগনোলিয়া থেকে একটা আইসক্রিম খাওয়াও তো মনু। সকাল থেকে এই বুড়োটাকে বহুত দৌড় করিয়েছ। মামাবাবু, কি বুঝছেন কেসটা? বাদামের বাটি থেকে একটা বাদাম তুলে হাতে নিয়ে কথাটা বললেন মনোজ চাকলাদার। আড্ডাটা হচ্ছিল পরের দিন সকালে প্রফেসর মুখার্জির লেক টাউনের বাড়ির ড্রয়িং রুমে। মনোজ চাকলাদার সস্ত্রীক উপস্থিত। মনুজেন্দ্রও এসেছে ব্রেকফাস্টের আমন্ত্রণ পেয়ে। বলা মুশকিল ভাগ্নে, ছোকরার জন্য মুক্তিপঞ্চে কোনো ফোন আসেনি। ওদের বাড়িতে এমন কোনো রেয়ার অ্যান্টিকুইটিস নেই যার জন্য লোকে ছোকরাকে তুলে নিয়ে যাবে। কারো সঙ্গে ব্রতিন বা দীপনারায়ণের কোনো শত্রুতা নেই। এই অ্যাবডাকশনের মোটিভটাই তো বোঝা যাচ্ছে না। আর ওই বই চুরি? দেখো, বইটা চুরি গেছে না মিসপ্লেসড হয়েছে সেটা এখনো ঠিক হলো না। চুরি গেলে চোর এমন গাদাগুচ্ছের আর্টিফ্যাক্টস না নিয়ে একটা বই নেবে কেন? তাহলে আপাতত কি করণীয়? সাধারণ পুলিশি ব্যবস্থা নিশ্চয়ই করেছো তোমরা, যেমন নাকা চেকিং, হোটেল লজ ইত্যাদি খোঁজ নেওয়া, রাইট? ইয়েস স্যার। সঙ্গে আন্ডারওয়ার্ল্ডে আমাদের যে সমস্ত কানেকশন আছে সবাইকে অ্যাক্টিভেট করা হয়েছে। চট করে ব্রতিনকে কেউ হাফিস করতে পারবে না। গুড। এখন কথা হচ্ছে যে প্রফেসর সাহেবের কথা শোনা হলো না। তার আগেই ওর মোবাইল ফোনটি বেজে উঠেছে। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ শুনলেন, তারপরই লাফিয়ে উঠে বললেন, সে কি, কখন? মনুজেন্দ্র আর মনোজ চাকলাদার স্থির চোখে চেয়ে রইলেন প্রফেসর মুখার্জির দিকে। প্রফেসর সাহেব ফোনটা রেখে রুদ্ধস্বরে বললেন, একটু আগে ব্রতিন বাড়ি ফিরে এসেছে।
ব্রতিনকে দেখেই বোঝা যাচ্ছিল এখন সে একটা ঘোরের মধ্যে রয়েছে। একটু আগে ডাক্তারবাবু এসেছিলেন, তিনি বলেছেন ভয়ের কিছু নেই, 1 সপ্তাহের বেড রেস্ট নিতে বলেছেন। 2 দিন ধরে ব্রতিনকে কড়া সিডেটিভ দিয়ে রাখা হয়েছিল। ঘোর কাটতে এখনো অনেকটা সময় লাগবে। দীপনারায়ণের স্পেশাল পারমিশন নিয়ে 3 জনে ব্রতিনের মুখোমুখি হলেন। তাকে প্রশ্ন করে যা জানা গেল তা খানিকটা এই রকম। 3 চারেক আগে ব্রতিনকে কেউ একটা ফোন করে বলে যে তার দাদুর লেখা বইটি নিয়ে কলেজ স্ট্রিট আসতে। যিনি ডেকেছেন তিনি এও বলেন যে বইটি তাঁর গবেষণার কাজে দরকার, তিনি জেরক্স করে বইটি ফেরত দেবেন। সেই অনুযায়ী ব্রতিন কলেজ স্ট্রিটে যায়, কিন্তু কারোরই দেখা পায় না। হতাশ হয়ে ব্রতিন যখন ফিরে আসছে তখন আসার পথে তার সঙ্গে একজন গরিব সাধু বাবার দেখা হয়। সাধু বাবা ব্রতিনের কাছে কিছু খেতে চান। ব্রতিন দয়া পরাবশ হয়ে সাধু বাবাকে তার টিফিন অফার করে। সাধু বাবা টিফিন খেয়ে ভারী খুশি হয়ে ব্রতিনকে একটি আশীর্বাদী ফুল দেন এবং ফুলটি শুঁকতে বলেন, কিন্তু সেটা শোঁকা মাত্রই ব্রতিন অজ্ঞান হয়ে যায় এবং তখনই তাকে অপহরণ করা হয়। বুঝলাম। আচ্ছা ব্রতিন, যখন তোমাকে অ্যাবডাক্ট করা হয় তখন তোমার সঙ্গে কি কি ছিল? আমার ল্যাপটপের ব্যাগ, ওয়ালেট আর রুমাল। ল্যাপটপের ব্যাগে আমার ল্যাপটপটা আর বইটা ছিল। আর তারা তোমাকে ছেড়ে দেয় যখন, তখন ব্যাগটা ফেরত দিয়েছিল? শুধু বইটা ফেরত দেয়নি, বাকি সবই ফিরিয়ে দিয়েছে। এটা দামি ল্যাপটপ হাতে পেয়েও ছেড়ে দেয়নি, ছেড়ে দিয়েছে। এ তো ভারী সৎ আর নির্লোভ অপহরণকারী বলতে হবে দেখছি। লোক 3টা কেমন দেখতে বলতে পারবে? কোন জাতির লোক, মানে কোন ভাষায় কথা বলছিল, আচার আচরণ কিরকম ছিল, এই সমস্ত কিছু মনে আছে? না, সাধু বাবাকে ওই একবারের পর দ্বিতীয়বার আর দেখিনি। বাকি লোক দুটো বেটে খাটো, গাট্টা গোটা চেহারা, মুখ দেখতে পাইনি, কারণ সবসময় কাপড়ের মাস্ক পরে থাকতো। আমার সামনে কথাবার্তা বলতো না বললেই চলে। 1-2 বার যা বলেছে হিন্দিতে বলেছে। যেখানে রাখা হয়েছিল সেই ঘরটার বর্ণনা দিতে পারবে ব্রতিন? সেরকম বলার মতো তো কিছু নেই। হ্যাঁ, আমাকে একটা ফ্ল্যাটের দোতলায় আটকে রাখা হয়েছিল। ওঠার সময় সিঁড়ি আর ল্যান্ডিং গুলতে ভুল হয়নি। যে ঘরে আমাকে আটকে রাখা হয়েছিল সেই ঘরে একটা খাট আর চেয়ার টেবিল ছাড়া আর কিছুই ছিল না। ঘরে একটা জানালা ছিল যার কাছে কালো কাগজ সাঁটা ছিল। জানলা খোলার কোনো উপায় ছিল না। ঘরের দরজা সবসময় বন্ধ থাকতো। বাথরুমে যাওয়ার হলে দরজা টোক্কা দিতাম, তখন ওই মুখোশ পরা 2টো লোক কেউ না কেউ খুলে দিত। হাত পা বেঁধে রাখিনি বটে, তবে যে খাবার আমাকে দেওয়া হতো সেটা খেলেই প্রচণ্ড ঘুম পেত আমার। তোমায় কলকাতার কোন এলাকায় রাখা হয়েছিল সে ব্যাপারে কোনো ধারণা আছে? না, কোনো ধারণাই আমার নেই। একে তো আমি সজ্ঞানে ছিলাম না, তার উপর আমাকে চোখ বেঁধে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, তবে এইটুকু মনে আছে যে ওই 2 দিন আচ্ছন্ন ভাবের মধ্যে আমি বেশ কয়েকবার মাইকে আজান শুনেছি, ঘন ঘন ট্রেনের হুইসেলও শুনেছি। তবে একটা বিষয় আমি নিশ্চিত, আমায় কোনো একটা 2 কামরার ফ্ল্যাটে রাখা হয়েছিল। ওই বাথরুমে যাতায়াতের পথে দেখেছি, 2টো ছাড়া আর ঘর নেই। আর একদিন যখন আমি বাথরুমে যাচ্ছিলাম তখনই পাশের ঘরে সেই সাধু বাবাকে দেখেছি 3টে ল্যাপটপ নিয়ে বসে থাকতে। তখন অবশ্য তিনি প্যান্ট শার্ট পরা ছিলেন, তবে পেছন থেকে দেখলেও সাধু বাবাকে চিনতে আমার অসুবিধা হয়নি। তিনি ল্যাপটপের উপর ঝুঁকে কিছু একটা করছিলেন।
যদিও আমি বেশি কিছু দেখার সুযোগ পাইনি। যারা আমাকে নিয়ে গেছিল তাদের একজন আমাকে ধমকে বাথরুমে যেতে বলে। দলে কজন ছিল? দলে টোটাল 3 জন ছিল, আর ওই সাধু বাবা ওদের লিডার। আর কাউকে আসতে দেখিনি বা অন্য কারুর গলার স্বরও আমি পাইনি। তবে ওরা লোক হিসাবে ভালো, আমাকে মারধর বা খারাপ ব্যবহার করেনি, উল্টে ভালো ব্যবহার করেছে। যা চেয়েছি তাই খাইয়েছে, এমনকি বিরিয়ানিও। 2 দিন পরে আজ ভোরবেলা আমাকে ছেড়ে দিয়ে গেছে প্রিন্সেপ ঘাটে। এমনকি হাতে কিছু টাকাও দিয়েছিল যাতে আমি নিরাপদে বাড়ি পৌঁছতে পারি। সেখান থেকে কোনো মতে একটা ট্যাক্সি ধরে আমি বাড়ি ফিরে এসেছি। এ তো বড় আশ্চর্য কাহিনী বললে বাবা ব্রতিন। এমন সদয় অপহরণকারী তো চট করে দেখা যায় না। কি এডিজি সাহেব, তোমার কেস হিস্ট্রিতে এমন কিছু আছে নাকি? না মামাবাবু, আমি কখনো এমন শুনিনি। বিশেষ করে অপহৃতকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, এ তো আনবিলিভেবল। আচ্ছা ব্রতিন, এই বিরিয়ানিতে কি ডিম ছিল? মনোজ চাকলাদার হকচকিয়ে গেলেন। মনুজেন্দ্র তাঁর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, প্রফেসর সাহেবের সবই ভালো, শুধু নোলাটাই। হ্যাঁ ছিল। এই বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ কিছু ছিল না? মনোজ চাকলাদার হাসি চাপতে অন্যদিকে তাকালেন। রতিন বলল, মাটন স্টু বলে কিছু একটা ছিল। বেশ রগরগে করে না? হ্যাঁ, গোলমরিচ দিয়ে। হ্যাঁ, মনুজেন্দ্র বুঝতে পারছিল না যে সে কি করবে। দীপনারায়ণের মুখ দেখেও বোঝা গেল তিনিও হতভম্ব। হ্যাঁ, তেমনই ছিল। তা বাপু, তুমি বিরিয়ানি খেতে চাওয়ার কতক্ষণ পর বিরিয়ানি এসেছিল কিছু মনে আছে? প্রায় মিনিট 15-20 পর। ব্যাস ব্যাস, এতেই হবে। আর কিছু মনে পড়ছে রতিন? এমন কিছু যা তোমার মনে হচ্ছে যে আমাদের জানানো উচিত? না, আসলে আমার মাথাটা ঠিকমতো কাজ করছে না। না না, ঠিক আছে ঠিক আছে, তোমাকে এতটা কষ্ট দিলাম, কিছু মনে করো না। দীপনারায়ণ বাবু, এবারে আপনার বাবার লাইব্রেরিটা কি একটু দেখতে পারি? লাইব্রেরিতে গিয়ে প্রথমেই যে টেবিলের ড্রয়ারে চুরি যাওয়া বইটা ছিল তার কাছে গেলেন প্রফেসর মুখার্জি। তারপর লাইব্রেরির সবগুলো বই দেখলেন খুব মনোযোগ দিয়ে। তোমার টিমকে ফরেন্সিক পরীক্ষা করে গেছে মনু? মানে বইগুলোতে হাত দিলে অসুবিধে নেই তো? না স্যার, অসুবিধা নেই কোনো, আপনি দেখতে পারেন। প্রফেসর মুখার্জি বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলেন। লাইব্রেরিতে প্রচুর বই, কম করে 4-5 হাজার তো হবেই। বেশিরভাগই সমাজবিদ্যা, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ইতিহাস এই সব বিষয়ের। তাছাড়া সাহিত্য, সিনেমা, আর্ট এসব বিষয়ে প্রচুর বই আছে। সত্যি জগদীন্দ্র নারায়ণের অনেক বিষয়ে রুচি ছিল। বাহ, আগের দিন লাইব্রেরিটা ভালো করে দেখিনি, এখন তো দেখছি আপনার বাবা খুব পড়ুয়া লোক ছিলেন মশাই। শুধু কি এসব ছাড়াও বাবার কাছে কিছু রেয়ার অ্যান্টিক বই আছে, দেখবেন নাকি? রেয়ার অ্যান্টিক বই বলতে? যেমন ধরুন বঙ্কিমচন্দ্রের সই করা বঙ্গদর্শনের প্রথম সংস্করণ, তারপর ধরুন বাঁধাই করা সংবাদ প্রভাকর, রবীন্দ্রনাথের সই করা গীতাঞ্জলির প্রথম কপি, এমন বেশ কিছু বই আছে। কথাটা বলতে বলতে তিনি ঘরের এক কোণে রাখা একটা লোহার আলমারির দিকে গিয়ে গেলেন। তার তালা খুললে দেখা গেল ভেতরে কিছু বই যত্ন করে রাখা। সেগুলো প্রফেসর মুখার্জি এত সাবধানে হাতে নিলেন যেন মনে হলো সদ্যজাত শিশুকে কোলে নিচ্ছেন। তারপর অতি যত্নে বইগুলো উল্টে পাল্টে দেখলেন। মনোজ চাকলাদার একবার উঁকি মেরে বললেন, এগুলোর দাম প্রচুর হতে পারে, কি বলেন মামাবাবু? দেখো, কালেক্টরের কাছে এগুলো অমূল্য, কিন্তু এতটা অমূল্য নয় যে যার জন্য লোকজন অপহরণ, চুরি, রাহাজানি বা খুন জখম করবে। ঠিক এই সময় মনোজ চাকলাদার আলমারির নিচের র্যাকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলেন, ওগুলো কি? প্রফেসর মুখার্জি আর মনুচেন্দ্র দেখলেন যে আলমারির একদম নিচের র্যাকে কিছু বই আছে, সেলোফেন পেপারে মোড়া। দীপনারায়ণ বললেন, ওগুলো হচ্ছে ফিলাটেলির বই।
বাবার ইন্টারেস্টের বিষয় ছিল। বটে, বইগুলো দেখা যায় একবার? দীপনারায়ণ অনুমতি দেওয়ার আগেই মনুজেন্দ্র নিচু হয়ে ততক্ষণে বইগুলো তুলে এনেছে। প্রফেসর মুখার্জি উল্টে দেখলেন সবগুলোই হচ্ছে ফিলাটেলি বা স্ট্যাম্প কালেকশনের ওপর বই। আরে বাস, আপনার বাবার কাছে এই বিষয়ে সবচেয়ে বিখ্যাত বই আর জার্নাল সবগুলোই প্রায় আছে। আপনার বাবার তো এই বিষয়ে প্রগাঢ় আগ্রহ ছিল বলে মনে হচ্ছে। হ্যাঁ, স্ট্যাম্প কালেকশন বাবার অত্যন্ত প্রিয় বিষয় ছিল। বিভিন্ন ফিলাটেলিক সোসাইটির সঙ্গে বাবার নিয়মিত পত্রালাপও চলত। আপনার বাবার স্ট্যাম্প কালেকশনটা একবার দেখা যেতে পারে? সেরকম কোনো স্ট্যাম্প কালেকশন তো নেই। প্রফেসর মুখার্জির ভ্রু দুটো কুঁচকে গেল। সে কি, আপনি ঠিক জানেন? আমি তো কোনোদিন দেখিনি, বাবার মুখে উল্লেখও শুনিনি। দেখুন, আমার ছেলে ফিরে এসেছে, আমি এতেই খুশি। এবার এই তদন্ত আপনাদের মতো যেমন করতে হয় করুন, আমরা এর বেশি কিছু চাই না। তথাস্তু। এই বইগুলো একটু নিয়ে যেতে পারি? পরে অবশ্য সব ফেরত দিয়ে যাব যথাসময়। নিশ্চয়ই নিয়ে যান না, কোনো অসুবিধে নেই। তিনজনে বেরিয়ে আসছেন এমন সময় দীপনারায়ণের স্ত্রী এসে বললেন, আপনারা একটু এদিকে আসবেন, ব্রতিন আপনাদের কিছু বলতে চাইছে। তিনজনেই ব্রতিনের ঘরে ঢুকলেন। ব্রতিন খুব মৃদু স্বরে বলল, একটা কথা আপনাদের আমার বলা উচিত। আমার এই মুহূর্তে মনে পড়ল, সাধু বাবার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, দুটো জিনিস আমার খুব একটা খটকা লেগেছিল। এক, সাধু বাবার হাতে একটা দামি ঘড়ি ছিল যেটা খুব বেমানান। আর দুই, যখন সাধু বাবা তাকিয়ে ছিলেন আমার দিকে, আমার যেন মুহূর্তের জন্য মনে হলো আমি লোকটাকে আগে কোথাও দেখেছি। প্রফেসর মুখার্জি কথাটা শুনে কিছু একটা ভাবলেন। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, পরে আবার কথা হবে। গাড়িতে উঠে মনোজ চাকলাদার বললেন, আপাতত কি করণীয়? চালাও পানসি পাক সার্কাস। আর সকাল থেকেই মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে এডিজি সাহেব। মোটেও না, আপনি ওই ব্রতিনের বিরিয়ানির বায়নাটা শুনে উতলা হয়ে পড়েছেন। সত্যি কথাটা বলুন। প্রফেসর মুখার্জি মুচকি হাসলেন, কিছু বললেন না। মনোজ চাকলাদারকে জিজ্ঞেস করলেন, এডিজি সাহেব, দীপনারায়ণ তো তদন্ত বন্ধ করতে বলছেন, তাহলে আমরা কি এই নিয়ে আর এগোবো? পুলিশি তদন্ত ওভাবে বন্ধ করা যায় না মামাবাবু। কেস ফাইল একবার যখন ওপেন হয়েছে, তদন্ত আমাদের চালিয়ে যেতেই হবে। ভেরি গুড। আচ্ছা, কলকাতা শহরে স্ট্যাম্প কালেকশন করেন এমন কাউকে চেনো? আজকাল ইমেলের জমানায় তো এসব শখ উঠেই গেছে। তবে একজনকে চিনি, কলকাতা ফিলাটেলি সোসাইটির সভাপতি ছিলেন এককালে। নাম চতুরানান পটনায়ক, ঢাকুরিয়ার দিকে বাড়ি। যাবেন নাকি? হ্যাঁ, পট্টনায়ক বাবুকে একবার ফোন করে বলো যে বিকেলের দিকে আমরা আসছি। আর মনু, একটা কাজ করো তো, যে রাস্তায় অপহরণটা হয়েছে সেখানে একবার চলো তো দেখি। কুস্থলটা একবার দেখে আসা প্রয়োজন। জায়গাটা একটা ছোট্ট গলি। দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট থেকে আনন্দ নিয়োগী লেন যাওয়ার পথে পড়ে। রাস্তার একদিকে অন্য বাড়ির পেছন দিকের দেওয়াল, অন্যদিকে একটা পরিত্যক্ত পার্কের ভাঙা রেলি। এই দুপুরবেলাতেও বেশি লোকজন নেই। বোঝা গেল অপহরণকারীরা বেশ খবরাখবর নিয়ে আটঘাট বেঁধেই এসেছিল। রাস্তায় কোনো সিসিটিভি থাকার সম্ভাবনা নেই, এমনকি রাস্তার দুই প্রান্তেও এমন কোনো বড় মোড় নেই সেখানে সিসিটিভি থাকতে পারে। তিনজনেই পুরো রাস্তাটা দু একবার চক্কর মারলেন, তারপর আনন্দ নিয়োগী লেন ধরে এপাশ ওপাশ কিছুক্ষণ হাঁটলেন। আমরা প্রথম দিনে এক প্রস্ত তদন্ত করে গেছি স্যার। কেউ গলির মধ্যে কোনো গাড়ি ঢুকতেও দেখেনি, বেরোতেও দেখেনি। আর তাছাড়া সত্যি বলতে দুদিকের রাস্তায় এত গাড়ি চলাচল করে যে কারোর পক্ষে মনে রাখা সম্ভব না যে কোনো গাড়ি ঢুকছে না বেরোচ্ছে। ওইগুলো মানে কারোর পক্ষেই বলা সম্ভব নয়। প্রফেসর মুখার্জি ধীর পায়ে গলিটা পেরিয়ে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট ধরে হাঁটতে লাগলেন। একটু এগিয়েই একটা খাবারের দোকান, তার সামনে বেশ ভিড়, তবে তাদের মধ্যে কাস্টমার কম। ক্যামেরা হাতে তরুণ তরুণীদের সংখ্যাই বেশি। প্রফেসর মুখার্জি কৌতূহলী হলেন, এত ছেলে মেয়ে ক্যামেরা হাতে কি করছে এখানে?
গিয়ে দেখলেন একটা পাইস হোটেল। তার সামনে বিভিন্ন ছেলেমেয়েরা হোটেলের বিভিন্ন ডিশ হাতে ক্যামেরার সামনে খাবারের গুণগান বর্ণনা করছে। কেউ বলছে, এই দেখুন পতিত পাবন ভোজনালয়ের বিখ্যাত বেগুন বাসন্তী, দেখলেই মনে হচ্ছে মর্তের অমৃত। আপনারা আসুন, এখানে ভিজিট করুন, খাবার খান, এনজয় করুন। হে গাইস, আমি শালিমপন, ওয়েলকাম টু মাই ভ্লগ। আমি এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে প্রচুর লোক চারপাশে দেখতে পাচ্ছি। কিন্তু তার সাথেও আমার এখানে সবথেকে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে এদের হলুদ পোলাও। বিশেষত এদের স্পেশাল ডিশ হলুদ পোলাও। দেখো কি সুন্দর হলুদ রঙের ভাতগুলো ঝরে ঝরে পড়ছে, কিরকম ঝুরঝুরে আর কি অপূর্ব সুগন্ধ। এই সুগন্ধটা শুধুমাত্র আমি পাচ্ছি, কারণ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু তোমরা কারখানা দেখে একটু বমকে গেলেন। মনুজেন্দ্রকে জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে মনু? স্যার, একে বলে ফুড ব্লগিং। আরে এরা হচ্ছে সব নামি ফুড ব্লগার। বিভিন্ন সব রেস্তোরাঁ, হোটেল, এইসব জায়গায় ঘুরে ঘুরে খাবারের বিস্তারিত বিচার বিশ্লেষণ করে এরা। আপনি এমন খাইয়ে মানুষ স্যার, আপনি ফেসবুকে ইউটিউবে কখনো ফুড ব্লগিং দেখেননি? ইতিমধ্যে মনুজেন্দ্রর পুলিশের উর্দি দেখে দোকানদার হাত জোর করে বেরিয়ে এসেছে। বিনীত স্বরে বলল, স্যার এরা কিছু খাবেন নাকি? না না, এখানে এত ভিড় দেখলাম, ভাবলাম কি হচ্ছে একটু দেখে আসি। এই এক নতুন উৎপাত শুরু হয়েছে স্যার। কটা নেই বার্তা নেই, ছেলে মেয়েগুলো এসে ভিডিও তুলে নিয়ে যাচ্ছে। কি জ্বালায় যে পড়েছি স্যার। তা সে তো আপনারই ভালো, বিনা পয়সায় আপনার দোকানের প্রচার করে দিচ্ছে। তা হচ্ছে বটে, তবে এক একদিন এরা বড় উৎপাত করে। এদের ঠেলায় দোকানে কাস্টমারই ঢুকতে পারে না। তাই এরা রোজ আসে? রোজ না এলেও প্রায়ই। আজ থেকে 4 দিন আগে কে বা কারা এসেছিল বলতে পারবেন? এত ছেলে মেয়ে আসে, সবার নাম ধাম চেহারা ছবি তো আর মনে থাকে না স্যার। তবে যেদিনকার কথা বলছিলেন সেই দিন ওরা এসেছিল স্যার। এই বলে একটি ছেলে আরেকটি মেয়ের দিকে আঙুল তুলে দেখালো দোকানদার। আজ আবার এসেছে, সেদিন নাকি আলু চচ্চড়ি আর পাঁপড় ভাজার ভিডিও তুলতে ভুলে গেছিল। মনুজেন্দ্র হেসে ফেলল। মনোজ চাকলাদার ইশারায় ছেলে মেয়ে দুটিকে ডাকলেন। তাদের বোধহয় আসার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু পুলিশের উর্দির ডাক অমোঘ। তারা এগিয়ে আসতে চাকলাদার একগাল হেসে জিজ্ঞেস করলেন, তোমাদের নাম কি? হাসি দেখিয়ে ছেলে মেয়ে দুটি বোধহয় ভরসা পেল। মেয়েটি বলল, আমার নাম ত্রিনান্তিকা, ওর নাম শালিংপন। নাম শুনে তিনজনে একবার মুখ চাওয়াচাই করলেন। আজ থেকে দিন 4 আগে তোমরা এখানে এই ব্লগিং না কি বলে সেটা করতে এসেছিলে? দুজনেই ঘাড় নাড়ল। কখন এসেছিলে? এই তো বিকেলের দিকে। সেদিন মাত্র 6টা আইটেম নিয়ে ভিডিও করতে পেরেছিলাম। তারপর লাইটটাও কম হয়ে এসেছিল বলে শুটিং বন্ধ করে দিই। আর আমাদের মাইকটাও তো আবার। কোথায় দাঁড়িয়ে শুটিং করছিলে? মেয়েটি যে জায়গাটা দেখালো সেখান থেকে ওই গলির মুখটা স্পষ্ট দেখা যায়। এতক্ষণে মনুজেন্দ্র সজাগ হয়ে উঠেছে। ভিডিওটা কোথায়? আমাদের কাছেই আছে, এখনও ইউটিউবে ছাড়িনি। আসলে এডিটিং হয়নি তো, কাল এডিটিংয়ে বসবে। আসলে আমাদের এডিটার তিশাম্পতির শরীরটা একটু খারাপ, সেই জন্যেই। ভিডিওটা কোথাও পোস্ট করা হবে না, ভালো করে শোনো। আজ বিকালের মধ্যে ভিডিওটা একটা পেন ড্রাইভে রেডি করে রাখবে। তোমাদের বাড়ির ঠিকানা দেবে, আমার লোক গিয়ে নিয়ে আসবে। ছেলে মেয়ে দুটো শুকনো ঠোঁট জিভ দিয়ে চেটে নিল একবার। তারপর মেয়েটি কাঁদো কাঁদো স্বরে বলল, কিন্তু কাল যদি পোস্ট না হয় তাহলে আমাদের চ্যানেলের রিচ। মনুজেন্দ্র বোধহয় কড়া একটা কিছু বলতে যাচ্ছিল। প্রফেসর মুখার্জি থামিয়ে দিয়ে মিষ্টি করে বললেন, আহা, তা কেন মা, ভিডিওটা তোমরা একদিন পরে দিও না হয়। তারপর ধরো একটা বড় কেস সলভ হলে তোমাদের আর তোমাদের চ্যানেলের নাম খবরের কাগজে আসবে, এতে তোমাদের রিচ আরও বাড়বে না? এতক্ষণে ছেলে মেয়ে দুটির মুখে হাসি ফুটল। ছেলেটি মনুজেন্দ্রকে বলল, অ্যাড্রেসটা লিখে নিন কাকু। কাকু শুনে মনুজেন্দ্র ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর মোবাইল বার করে গম্ভীর মুখে বলল, বলো খোকা। টেবিলে খাবার আসতেই মনোজ চাকলাদারের ভ্রু কুঁচকে গেল। প্রফেসর মুখার্জিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই খাবারগুলোর কথাই ব্রতিন বলছিল তাই না? মাটন স্টু থেকে খানিকটা গ্রেভি বিরিয়ানির প্লেটে নিতে নিতে প্রফেসর মুখার্জি বললেন, আগে হ্যাঁ ডিজি সাহেব, এইটি হচ্ছে আর্সেলানের যাকে বলে একেবারে সিগনেচার ডিশ। আমার মতন খাদ্য রসিক হলে তুমি আগেই ধরতে পারতে। কি ধরতে পারতাম? ওই যে ব্রতিনকে এই পার্ক সার্কাস অঞ্চলের আশেপাশে কোথাও রাখা হয়েছিল, নইলে যাওয়ার 15-20 মিনিটের মধ্যে আর্সেলানের বিরিয়ানির জুটতো না ছোকরার কপালে। সে তো এদের অন্যান্য ব্রাঞ্চও আছে সারা শহরে।
সে আছে, তবে মনে করে দেখো, রতিন আরও বলেছিল যে ঘন ঘন মসজিদ থেকে ভেসে আসা আজানের আওয়াজ আর ট্রেনের হুইসেল শুনতে পেয়েছে। তিনটে এক করলে পার্ক সার্কাসের কথা মনে হওয়াই স্বাভাবিক, তাই না? এক কাজ করো তো মনু, তুমি তোমার টিমকে জানতে লাগিয়ে দাও এই অঞ্চলে রিসেন্টলি কেউ একটা 2 BHK ফ্ল্যাট ভাড়া নিয়েছে কিনা। আরে সে তো খড়ের গাদায় সূঁচ খোঁজা হয়ে যাবে স্যার, এ তো মস্ত বড় এরিয়া। আহা, তা কেন, একটা যুক্তিসঙ্গত ক্যালকুলেশন শোনো। রতিন বলেছে যে সে বিরিয়ানি খেতে চাইবার 15-20 মিনিটের মধ্যে বিরিয়ানি পেয়ে গেছে। 25 মিনিটই না হয় ধরলাম। এবার মনে করো যে কিনতে এসেছিল, তার কাছে নির্দেশ পৌঁছতে 5 মিনিট মতন লেগেছে। লোকটা নিশ্চয়ই হেঁটে এসেছে। এইটুকু রাস্তার জন্য কেউ রিক্সা, বাস বা অটো ধরবে না। আর অস্থায়ী বাসায় কেউ সাইকেল বা বাইক রাখে না। খাবার প্যাক হতে 5 মিনিট ধরলাম, তার মানে তার হেঁটে আসতে আর ফিরে যেতে টোটাল 15 মিনিট মতো লেগেছে। অর্থাৎ তুমি এই পার্ক সার্কাস ক্রসিংকে সেন্টার করে যদি একটা সার্কেল আঁকো, তার পেরিমিটারের যে কোনো বিন্দুতে সাধারণ গতিতে হেঁটে যেতে ওই 7 থেকে 8 মিনিট লাগে। এবার সেই সার্কেলের মধ্যে খোঁজ খবর করাটা কি খুব কঠিন কাজ? একটু কম হলেও কঠিন কাজ তো বটেই স্যার। আহা, আরে জট করে নামিয়ে ফেলো দেখি। এডিজি সাহেব, তুমি একটা কাজ করো, প্রিন্সেপ ঘাটের কাছে সামনে যেখানে যেখানে যা যা সিসিটিভির ফুটেজ আছে সব জোগাড় করে ফেলো। সন্ধেবেলা আমার চাই। হ্যাঁ হ্যাঁ, সে আপনাকে বলতে হবে না, আমি অলরেডি সেই ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু তাতে কি কোনো লাভ হবে মামাবাবু? যারা এত সতর্ক তারা কি আর গাড়িতে আসল নাম্বার প্লেট লাগিয়ে এই কাজটা করবে? ইনফ্যাক্ট ওই ফুড ব্লগার বাচ্চা দুটোর কাছ থেকে ভিডিও পেয়েও খুব বেশি কিছু উদ্ধার হবে বলে মনে হয় না। কথাটাই যুক্তি আছে বটে, তবে শাস্ত্রে একটা ওই যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো এই গোছের একটা প্রবচন আছে না? দেখা যাক না কিছু পাওয়া যায় কিনা। আর বলছি যে ওই চতুরানন বাবুকে ফোন করে আজকের মিটিংটা আর একবার কনফার্ম করে। এডিজি সাহেবকে আর ফোন করতে হলো না, পট্টনায়ক মশাই নিজেই ফোন করে বললেন চলে আসতে। তিনি নাকি ইগারলি ওয়েটিং। আজকাল তো এসব শখ উঠেই গেছে প্রায়, দুঃখ প্রকাশ করলেন চতুরানন পট্টনায়ক। অথচ আমাদের ছোটবেলায় স্ট্যাম্প কালেকশন নিয়ে কি বিপুল উৎসাহ ছিল। কার কাছে কত স্ট্যাম্প আছে, কে কোথায় কোন পুরনো দলিল দস্তাবেজ থেকে রেয়ার স্ট্যাম্প পেয়েছে, এসব নিয়ে নিজেদের মধ্যে খবরাখবর চালাচাল। ও সে একটা দিন ছিল মশাই। কেউ দৈবাত কোনো একটা দুর্লভ বা বিদেশি স্ট্যাম্প পেয়ে গেলে দল বেঁধে দেখতে যেতাম, এক্সট্রা স্ট্যাম্প অদল বদল করে নিতাম। সবই তো ছিল। এখন আর এসব কিছুই নেই। আমাদের সময় এমন অনেক হবি ছিল যা আজকাল আর নেই। কালের নিয়মে কত কিছু এমন হারিয়ে যায়। যাক, যে জন্য এসেছি সেটা বলি। কথাটা হচ্ছে যে একটা অদ্ভুত কেস আমাদের হাতে এসেছে। এক ভদ্রলোকের প্রাইভেট কালেকশন থেকে ফিলাটেলি নিয়ে বেশ কিছু বই বা জার্নাল আমাদের হাতে এসেছে। একটু দেখে জানাবেন এগুলো কিরকম ইম্পর্ট্যান্ট। মনুজেন্দ্র বই আর জার্নালগুলো টেবিলে রাখল। পট্টনায়ক সাহেব সেগুলো দেখতে দেখতে উত্তেজিত হয়ে উঠলেন। বাবা, এ তো দুর্দান্ত কালেকশন মশাই। এ জিনিস কলকাতা শহরে গুটি কয়েক লোক ছাড়া কারো কাছে থাকার কথাই নয়। পেলেন কোত্থেকে? প্রফেসর মুখার্জি কথাটা সরাসরি উত্তর দিলেন না। বললেন, জগদীন্দ্র নারায়ণ মুখার্জি বলে কোনো স্ট্যাম্প কালেক্টর কখনো আপনাদের সোসাইটির সদস্য ছিলেন? দাঁড়ান, একবার সোসাইটির মেম্বার লিস্টটা দেখে নি। সোসাইটি তো প্রায় উঠেই গেছে, যা রয়ে গেছে শুধু কাগজপত্র। বলতে বলতে উঠে গেলেন অশীতিপর মানুষটি। ফিরলেন একটু পরে একটা চাপদা খাতা নিয়ে। কি নাম বললেন? জগদীন্দ্র নারায়ণ, তাই তো? মিনিট 10 খোঁজার পর খাতাটা বন্ধ করলেন চতুরানন পট্টনায়ক। না, ওই নামে কোনো এন্ট্রি নেই। কেন বলুন তো? আচ্ছা,
ধরে নিন একজন কালেক্টর, তার বিবিধ রেয়ার আর্টিফ্যাক্টস সংগ্রহের রুচি আছে। তিনি ফিলাটেলি নিয়েও খুব উৎসাহী, এতটাই উৎসাহী যে এই দুর্লভ বই বা জার্নাল সংগ্রহ করেছেন অথচ কোনোদিন কোনো স্ট্যাম্প কালেক্ট করেননি। এটা সম্ভব? শুনে খানিকক্ষণ ভ্রু মুচকে রইলেন চতুরানন। দেখুন, অসম্ভব বলে তো কিছু নেই, তবে অস্বাভাবিক। বিশেষ করে আপনি যখন বলছেন যে ভদ্রলোকের বিভিন্ন শখের জিনিস সংগ্রহ করার উৎসাহ আছে। বাই দ্য ওয়ে, ইনি কি জগদীন্দ্র নারায়ণ, যিনি আমাদের সদস্য ছিলেন কিনা খোঁজ করছিলেন? হ্যাঁ, এখানেই আমরা আটকে গেছি। কেসটা কি একটু খুলে বলা যাবে? পুরো কাহিনীটা তাকে বলা হলো। পুরো কাহিনীটা শুনে চতুরানন পট্টনায়ক বললেন, ইন্টারেস্টিং। লোকে স্ট্যাম্প কালেকশন করে কেন? শুধুই কি শখ? কিছু কিছু রেয়ার স্ট্যাম্পের শুনে যে কোটি কোটি টাকা দাম হয়। হ্যাঁ, শেয়ার বলতে পৃথিবীতে বেশ কিছু স্ট্যাম্প অমূল্য বলে বিবেচিত হয়। যেমন ধরুন, ব্রিটিশ গায়ানার ম্যাজেন্টা রঙের 1 সেন্ট স্ট্যাম্প পৃথিবীতে আছে ওই একটি। 2014 সালের সাদবির অকশনে প্রায় $10 লাখ বিক্রি হয়। তারপর ধরুন ইনভার্টেড জেনি, যাতে ভুল করে বাইপ্লেনের ছবি উল্টো করে ছাপা হয়েছিল। এছাড়া আছে 2 পেনি ব্লু, ব্রিটিশ এম্পায়ারের বাইরে ছাপা প্রথম বিদেশি স্ট্যাম্প। অথবা ধরুন 2 সেন্টের হাওয়াইয়ান মিশনারিজ, যার জন্য প্যারিসে গ্যাস্টন লেক বলে একজন ডাক টিকিট কালেক্টর খুন পর্যন্ত হয়েছিলেন। এছাড়াও আরও কত কি আছে। পৃথিবীর প্রথম 3 কোণা ডাক টিকিট, ট্রায়াঙ্গুলার কেপস। পৃথিবীর সবচাইতে দামি ডাক টিকিট, হলুদ রঙের 3 শিলিং ব্যাংকো। বলতে বসলে রাত ভোর হয়ে যাবে। এ তো সবই বিদেশের। ভারতে এরকম কোনো দামি ডাক টিকিট নেই। চতুরানন পট্টনায়ক অদ্ভুত চোখ করে তাকিয়ে রইলেন প্রফেসর মুখার্জির দিকে। তারপর বললেন, আশ্চর্য, আমার কাছে সপ্তাহখানেক আগে একটা ফোন আসে। তিনিও ঠিক একই প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। তিনিও জিজ্ঞেস করছিলেন যে ভারতবর্ষের সবচেয়ে দামি ডাক টিকিট কি। আপনি কি উত্তর দিলেন? ভারতের কিছু স্ট্যাম্পের দাম কিন্তু কম নয়। যেমন ধরুন দ্বিতীয় প্রিন্সলি স্টেটের 1893 সালের হাফ আনার স্ট্যাম্প, 1929 সালের 5ম জর্জের স্ট্যাম্প, 1866 সালের ভায়োলেট কালারের এডিশিয়াল স্ট্যাম্প। এগুলো তো আছেই, তবে ভারতের সবচেয়ে দামি স্ট্যাম্প হচ্ছে সিন্ধু ডাক স্ট্যাম্প। সমগ্র এশিয়াতে চালু হওয়া প্রথম ডাক টিকিট। এর ইংরেজি বানানটাও কিন্তু খুব অদ্ভুত। লক্ষ্য করুন, SCINDE DAWK। সিন্ধু প্রদেশ বা সিন্ধ সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে ওই 1842 সাল নাগাদ, স্যার চার্লস নেপিয়ারের কল্যাণে। 1850 সালে সিন্ধের প্রশাসক হন স্যার বার্টল ফ্লেয়ার। তিনি সিন্ধের রাস্তাঘাট, সেচ ব্যবস্থা, করাচি বন্দরের প্রভূত উন্নতি ঘটান। এই ডাক টিকিটের প্রচলন তাঁরই হাত ধরে। সে আমলে চিঠি সিল করার জন্যে এক ধরনের বিশেষ পাতলা কাগজ বা ওয়েফার ব্যবহার করা হতো। কাগজগুলো ছিল খুবই মুড়মুড়ে, একটু শুকিয়ে গেলে বা পুরনো হলেই ভেঙে যেত। সেই কাগজেই এমবস করেই সিন্ধ ডাক ছাপানো হয়। হাফ আনা দামের এক ধরনের টিকিটই ছাপানো হয়েছিল। লাল রঙের ডাক টিকিট আকারে ছিল গোল, সার্কুলার ফ্রেমের ভেতরে লেখা সিন্ধ ডিস্ট্রিক্ট ডাক। সেই থেকে এর নাম হয় সিন্ধ ডাক। ফ্রেমের ভেতর তাসের হরতনের মতো গোলাকৃতি তীর চিহ্নের ভেতরে লেখা EIC, তীরের নিচে লেখা 1/2 আনা, উপরে ইংরেজিতে 4 লেখা। তখনকার দিনে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্রে 4 সংখ্যা লিখে রাখতেন।
শুভ চিহ্ন বা রক্ষা কবচ হিসেবে। এই সিন্ধটা এতই ভঙ্গুর পেপারে ছাপা হয়েছিল যে এগুলো অক্ষত অবস্থায় পাওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। আজ অবধি একটি মাত্র অব্যবহৃত সিন্ধটাক পাওয়া গেছে, আর ব্যবহৃত পাওয়া গেছে প্রায় 2-4টি, কিন্তু নিখুঁত অবস্থায় কোনোটাই নেই। এরপর লালের বদলে নীল রঙের সিন্ধটাকের প্রচলন করা হয়। তবে সারা ভারতে একই ডাক টিকিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হলে তবে 1854 সাল নাগাদ সিন্ধটাক তুলে নেওয়া হয়। গত মাসে লন্ডনের রয়্যাল ফিলাটেলি সোসাইটি একটা দামি ডাক টিকিটের লিস্ট প্রকাশ করেছে। সেই লিস্ট অনুযায়ী ভারতীয় ডাক টিকিটের মধ্যে সবচেয়ে অমূল্য এই সিন্ধটাক। 2011 সালে নীল সিন্ধটাক বিক্রি হয় প্রায় $28 লাখ। এখন বাজারে এলে তার আরও দাম উঠবে। আর লাল সিন্ধটাক যদি পাওয়া যায় তবে তো কথাই নেই। আচ্ছা, যিনি জিজ্ঞেস করছিলেন তার নামটা বলতে পারবেন? তিনজনে এক দৃষ্টিতে চেয়ে আছেন চতুরানন পট্টনায়কের দিকে। নাম বলেছিলেন BN মুখার্জি, বাকি আর কিছু বলেননি। তিনজনেই উঠে দাঁড়ালেন। মনোজ চাকলাদার বললেন, থ্যাঙ্কস আ লট ফর ইউর হেল্প মিস্টার পট্টনায়ক। আপাতত এইটুকুই, পরে যদি কখনো কোনো তথ্যের দরকার হয় আপনার সাহায্য পাবো তো? সার্টেনলি, দ্যাট গোজ উইদাউট সেইং। গাড়িতে উঠেই মনোজ চাকলাদার মনুজেন্দ্রকে বললেন, মনোজেন্দ্র, ইউরোপ বা আমেরিকা থেকে গত 1 মাসের মধ্যে ইন্ডিয়াতে এসেছে এমন সমস্ত ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট চেক করার ব্যবস্থা করো। আর ব্রজনারায়ণ মুখার্জি নামের কাউকে পাও কিনা সেটা একবার দেখো তো। ইয়েস স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। BN মুখার্জি মানে ব্রজনারায়ণ মুখার্জি, বোঝা গেল। আম পাবলিক আর যাই লুকোক, পাসপোর্ট জাল করে না, করলে আন্তর্জাতিক আইনে বেশ কয়েক বছর ঘানি ঘোরানো কেউ এড়াতে পারবে না। এবার যদি জানা যায় যে মহাপ্রভু সত্যিই কলকাতায় পায়ের ধুলো দিয়েছেন, তাহলে কলকাতার সমস্ত হোটেলের গত 2-3 সপ্তাহের বোর্ডার লিস্ট চেক করা। ভদ্রলোক এতদিন বিদেশে আছেন, নিশ্চয়ই খানদানি হোটেল ছাড়া উঠবেন না। আপনি শিওর স্যার এ কাজ ব্রজনারায়ণের? রতিনের কথাটা মনে আছে তো? সাধু বাবাকে দেখে তার মনে হয়েছিল যেন লোকটাকে সে আগে কোথাও দেখেছে। কাকাকে চোখে না দেখলেও নিশ্চয়ই ছবি টবি দেখেছে। তাছাড়া বাপ আর কাকার মুখের আদলে মিল থাকাই তো খুব স্বাভাবিক। তাতেই আপনি শিওর হয়ে গেলেন? আরও কারণ আছে মনু। নিজের ভাইপো বলেই ব্রজনারায়ণ হয়তো ব্রতিনকে অপহরণ করেও ওর সঙ্গে অত সদয় ব্যবহার করেছিল। হাজার হোক নিজের রক্ত বলে কথা। নিজের মুখটা দেখাতে পারেননি ফর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস, কিন্তু তাই বলে আতিথেয়তায় খামতি রাখেননি। ও, গট ইউর পয়েন্ট স্যার। আর কোনো আদেশ? আদেশ নয় মনু, একটা রিকোয়েস্ট। ওই চুরি যাওয়া বইটা যে করেই হোক হাতে পেতে হবে। ওই বইটা যদি হাতে না পাওয়া যায় তাহলে অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাবে। কেন স্যার? কারণ এতদিনে ব্রতিনের অপহরণের একটা মোটিভ পাওয়া গেল। তবে একটা খবর না পেলে সেটা কনফার্ম করতে পারছি না মনু। প্লিজ গিভ মি সাম টাইম। সন্ধেবেলা নাগাদ মনুজেন্দ্র ফোন করলো প্রফেসর মুখার্জিকে। প্রফেসর মুখার্জি তখন মন দিয়ে জগদীন্দ্র নারায়ণের বইগুলো উল্টে পাল্টে দেখছিলেন। মোবাইল তুলে বললেন, বলো মনু, গাড়ির খোঁজ পেয়েছো তো? একদম স্যার, মারুতি সুজুকি, একই গাড়ি ওই ব্লগার ছেলে মেয়েগুলোর ক্যামেরাতেও ধরা পড়েছে, আর প্রিন্সেপ ঘাটের সামনে সিসিটিভিতেও। নাম্বারটা নিশ্চয়ই নোট করেছো, আর মোটর ভেহিকলস দপ্তরে খোঁজ নিয়ে দেখেছো যে নাম্বার প্লেটটা ফলস, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন স্যার, মানে তবে একেবারে ফলস না। একেবারে ফলস না মানে? ফলস আবার মাঝামাঝি হয় নাকি? ওই একই নাম্বার, ওই WB02E2468, ওই নাম্বার প্লেটের আর একটা গাড়ি আছে, তবে সেটা মারুতি সুজুকি নয়, হোন্ডা BRT। মালিকের নাম হচ্ছে বসন্ত আগরওয়াল। সল্ট লেকে বাড়ি, গত 1 মাস ধরে আগরওয়াল সাহেব বিদেশে। তার গাড়ি ওই গ্যারেজেই আছে, লোক পাঠিয়ে আমি খোঁজ নিয়েছি। জানতাম মনোজ ঠিকই ধরেছিল।
একটা কথা বলো তো, গাড়ির নাম্বার প্লেট হলুদ না সাদা? সাদা। আমি এক কাজ করছি স্যার, আপনাকে ওই ছেলে মেয়েগুলোর থেকে পাওয়া ভিডিও ফুটেজও পাঠাচ্ছি, আর প্রিন্সেপ ঘাটের সামনে সিসিটিভিটার ভিডিও ফুটেজ আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওই বসন্ত আগরওয়ালের নাম্বার প্লেটের ছবিও পাঠাও। বাই দ্য ওয়ে, ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট থেকে কিছু পেলে? না স্যার, ওটা এখনো পাইনি। আমি আশা করছি রাতের মধ্যেই পেয়ে যাব। একটু পরেই প্রফেসর মুখার্জির হোয়াটসঅ্যাপে দুটি ভিডিও এসে গেল। সেকেন্ড ভিডিওতে নাম্বার প্লেট দেখা যাচ্ছে না, ক্যামেরা রাস্তার ওপারে ছিল। প্রথম ভিডিওতে গাড়ির নাম্বার প্লেট দেখা যাচ্ছে বটে, তবে আউট অফ ফোকাস, চট করে সহজে নাম্বার পড়া যায় না। তবুও অনেক কষ্ট করে পড়তে পারলেন প্রফেসর মুখার্জি। WB02B2468। এছাড়া ভিডিওতে আর দেখার বিশেষ কিছুই নেই। প্রিন্সেপ ঘাটের সামনে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িটা খিদিরপুরের দিক থেকে দ্রুত এসে থামছে, কয়েক সেকেন্ড পরেই স্পিড বাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। ব্রতিন দাঁড়িয়ে আছে ওপারে। একটু পরে টলতে টলতে সে এপারে চলে এলো। একটা পথ চলতি ট্যাক্সিকে হাত দেখিয়ে থামিয়ে উঠে পড়ল। ব্যাস এটুকুই। ইতিমধ্যে বসন্ত আগরওয়ালের গাড়ির ছবিও চলে এসেছে, গ্যারেজের মধ্যে তোলা ছবি। দেখেই বোঝা যাচ্ছে এ গাড়ি বহুদিন রাস্তার মুখও দেখেনি। মনুজেন্দ্রকে আবার ফোন করলেন প্রফেসর মুখার্জি। মনু, আর একটা কাজ দিয়েছিলাম তোমাকে, এটার কি হলো? ও ওই পার্ক সার্কাসের কাছে ওই 2 কামরা ফ্ল্যাট ভাড়া নেওয়ার ব্যাপারটা তো? না স্যার, খোঁজ পাইনি কোনো। ওই চত্বরে গত 1 মাসের মধ্যে কেউই কোনো 2 কামরার ফ্ল্যাট কিন্তু ভাড়া নেয়নি স্যার। তাহলে তো মুশকিল হলো। আচ্ছা, ব্রজনারায়ণ মুখার্জি পাত্তা লাগাও আগে, দেখি কি পাওয়া যায়। প্রফেসর মুখার্জি বেজার মুখে বসে বসে ভিডিওগুলোই বারবার দেখতে লাগলেন। কোথাও কোনো সূত্র নেই। প্রতিনকে আর জিজ্ঞাসাবাদ করে লাভ নেই। ইনফ্যাক্ট দীপনারায়ণ বলেই দিয়েছেন এর মধ্যে তিনি আর জড়াতে চান না। ছেলেকে ফিরে পেয়েছেন, তিনি এতেই খুশি। ভিডিওগুলো আনমনে দেখতে দেখতে প্রফেসর মুখার্জির মনে একটা অস্বস্তি হচ্ছিল। কি যেন একটা অসঙ্গতি তাঁর চোখে পড়ছে, কিন্তু মনের আয়নায় ধরা পড়ছে না। কি যেন একটা ঠিক নেই বা হওয়া উচিত নয়। তিনি বারবার ভিডিওগুলো দেখতে লাগলেন, তবু অস্বস্তির কারণ বুঝতে পারলেন না কিছুতেই। একটু পরে উঠে পড়লেন প্রফেসর মুখার্জি। খানিকক্ষণ হাঁটাহাঁটি করে ফের বসে পড়লেন। কিছুতেই কিছু মাথায় আসছে না। কি ভেবে একবার চতুরানন পট্টনায়ককে ফোন করলেন তিনি। মিস্টার পট্টনায়ক, আমি চিন্তাহরণ মুখার্জি বলছি। ফ্রি আছেন? 2 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলুন প্রফেসর মুখার্জি, আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। ধরুন, আজ যদি একটা প্রায় অক্ষত লাল রঙের সিন্ধ ডাক পাওয়া যায়, তার দাম কিরকম হতে পারে? আমার অনুমান 30 থেকে 40 লাখ US ডলার দাম হবে, ইফ নট মোর। আরে বাস, সে তো অনেক টাকা মশাই। সে আর বলতে। এবার ধরুন দৈবাত ও জিনিস আমার হাতে 1 পিস এসে পড়েছে, আমি ওটাকে বেচবো কি করে? অকশন হাউস ছাড়া উপায় নেই, কারণ এই লাইনে জানা শোনো না থাকলে সরাসরি কাউকে বেচতে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি। কলকাতায় কোনো অকশন হাউস ডাক টিকিটের অকশন করে জানেন? 2-1টা আছে বটে, তবে তাদের এই জিনিস অকশন করার অকাত নেই। এর সঠিক মূল্য পেতে সদবির মতো নামি অকশন হাউস ছাড়া গতি নেই। তবে এখানে একটা কথা বলে রাখি, এই অকশন হাউস ছাড়াও এসব জিনিসপত্র কেনা বেচার আর একটা সেলস চ্যানেল খুলেছে রিসেন্টলি, যদিও সেটা আইনত বৈধ নয়। বাবা, সেটা কি? সেটা ডার্ক ওয়েব। পরের দিন সকালে প্রফেসর মুখার্জির ঘুম ভাঙতে একটু দেরি হলো। আজ তাঁর যা যা ক্লাস নেওয়ার আছে সে সবই সেকেন্ড হাফে, তাই একটু লিবার্টি নেওয়াই যায়। ঘুম থেকে উঠে প্রফেসর মুখার্জি আড়মোড়া ভাঙলেন বেশ সময় নিয়ে। ভাবলেন গিন্নিকে চায়ের কথাটা বললে খ্যাঁক খ্যাঁকানি শুনতে হবে কিনা। তারপর চোখ টোক কোচলে ফোনটা হাতে নিয়ে দেখলেন মনুজেন্দ্রর ফোন থেকে 11টা মিসড কল।
মনোজ চাকলাদারের ফোন থেকে 7টা। প্রফেসর মুখার্জি বিছানা থেকে লাফিয়ে নিচে নামলেন, গিন্নিকে চেঁচিয়ে বললেন, বড় কাপের 1 কাপ চা গিন্নি, খুব আর্জেন্ট কাজ এসে পড়েছে। বলেই বাথরুমে ঢুকে পড়লেন। আধ ঘন্টা পর স্নান টান করে গোপালধারা টি এস্টেটে সেকেন্ড ক্লাস লিকার চা খেতে খেতে প্রফেসর মুখার্জি প্রথম ফোনটা করলেন মনুজেন্দ্রকে। গুড মর্নিং মনু, ব্রজনারায়ণ মুখার্জি খোঁজ পেয়েছো তাহলে? কোন হোটেলে উঠেছেন? মনুজেন্দ্র উত্তেজিত স্বরে যা বলে গেল তা খানিকটা এই রকম। ব্রজনারায়ণ মুখার্জি আজ থেকে ঠিক 10 দিন আগে ইউকে থেকে দিল্লি আসেন। ওই দিনই সন্ধ্যের ফ্লাইট ধরে কলকাতায় পৌঁছন। উঠেছেন হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে। পার্ক সার্কাস থেকে যার দূরত্ব পায়ে হেঁটে মাত্র মিনিট 5। আসার উদ্দেশ্য এথিক্যাল হ্যাকিং নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখা। বিষয় ডার্ক ওয়েব। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে ভদ্রলোককে শ্যাডো করা শুরু করে দিয়েছো। সে আর বলতে স্যার, ইনফ্যাক্ট ব্রজনারায়ণ মুখার্জির প্রতিটি ফোন কল এখন ট্যাপ করা হচ্ছে। বাকি আমাদের জালে পুরো স্যার, আপনি বললেই ক্যাচ কটকট। একদম না, তোমরা যা করছো করে যাও। উনি যেন বিন্দুমাত্র টের না পান যে ওকে নজরবন্দি করে রাখা হয়েছে। কলকাতা সহ দেশের সমস্ত এয়ারপোর্ট অথরিটিকে বলে রাখো যে অমুক পাসপোর্ট নাম্বার নিয়ে কেউ যেন দেশ ছেড়ে যেতে না পারে। এরপরের ফোনটা গেল মনোজ চাকলাদারের কাছে। তিনি ফোন তুলেই বললেন, আপনার পেয়ারের মনুর কাছে নিশ্চয়ই সমস্ত আপডেট পেয়ে গেছেন। আপাতত কি করণীয়? রঘু ধৈর্যাং রাই ধৈর্যাং। আগে ভদ্রলোককে প্যাঁচে ফেলি, তারপর ধরাধরির প্রশ্ন। বাই দ্য ওয়ে, তোমাদের ডিপার্টমেন্টে ডার্ক ওয়েব এক্সপার্ট কেউ আছে মনোজ? আছে, ফৌজিয়া খাতুন বলে একটি মেয়ে আছে, তুখোর সাইবার এক্সপার্ট। এথিক্যাল হ্যাকিং, ডার্ক ওয়েব এসবে একেবারে টপ নচ ট্যালেন্ট। কেন বলুন তো মামা বাবু? ফৌজিয়া ম্যাডামকে একটু রেডি থাকতে বলো, আমি এক্ষুনি আসছি। তারপর মনুকে সঙ্গে নিয়ে যাব ব্রজবাবুর সঙ্গে সাক্ষাৎ মোলাকাতে। ওকে? সকালের জ্যাম ঠেঙিয়ে লেকটাউন থেকে ভবানী ভবন পৌঁছতে কিছুটা দেরি হলো প্রফেসর মুখার্জির। মনোজ চাকলাদার অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রফেসর মুখার্জি পৌঁছতেই তিনি 1 কাপ চায়ের অর্ডার দিয়ে ফৌজিয়া খাতুনকে এত্তেলা দিলেন। ফৌজিয়া ম্যাডামের বয়স বেশি নয়, ছোটখাটো চেহারার মিষ্টি দেখতে একটি মেয়ে, চোখে চশমা আর চশমার পেছনে 2 বুদ্ধিদীপ্ত চোখ। প্রফেসর মুখার্জি হাই হ্যালো করার পর সোজা কাজের কথায় চলে এলেন। ম্যাডাম, ডার্ক ওয়েব জায়গাটা কি একটু বোঝাও তো। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের একটি এনক্রিপ্ট করা অংশ যা সাধারণ ওয়েব ব্রাউজার দিয়ে খোঁজা যায় না। আমরা ইন্টারনেটে যা দেখি সব সারফেস ওয়েব। এই বিপুল সারফেস ওয়েব সমুদ্রের নিচে আছে ডিপ ওয়েব, তারও অন্ধকার অংশ হচ্ছে ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের একটি ছোট, কম অ্যাক্সেসযুক্ত অংশ। দুটোর মধ্যে একটিই মিল রয়েছে, সার্চ ইঞ্জিনের ফলাফলে কোনোটিই পাওয়া যাবে না। আর এদের মধ্যে প্রধান পার্থক্য হলো কিভাবে তাদের অ্যাক্সেস করা হয়। ইউআরএল জানে এমন স্ট্যান্ডার্ড ওয়েব ব্রাউজার সহ যে কেউ ডিপ ওয়েব অ্যাক্সেস করতে পারে, কিন্তু ডার্ক ওয়েব পেজ অ্যাক্সেস করার জন্য অনিয়ন রাউটার, টর নামের বিশেষ ব্রাউজার ইত্যাদি ব্যবহার করা হয়। ডার্ক ওয়েব মূলত সাইবার অপরাধীদের অভয়ারণ্য। যাবতীয় বেনামি, বেআইনি সার্ভার কার্যকলাপের জায়গা হচ্ছে ডার্ক ওয়েব। এই ইজি অ্যাক্সেসের অসুবিধা, নির্দিষ্ট ওয়েব পেজের অ্যাড্রেস না জানলে তাকে খুঁজে না পাওয়া, এসব কারণে প্রচুর বেআইনি লেনদেন এখন ডার্ক ওয়েবের মাধ্যমে হয়। যেমন মাদক পাচার, হিউম্যান ট্রাফিকিং, অস্ত্রের লেনদেন, ব্ল্যাক মানি লেনদেন, নিষিদ্ধ বা চোরাই সম্পদ বিক্রি ইত্যাদি। প্রফেসর মুখার্জি বেশ মন দিয়ে শুনছিল। তারপর বললেন, এই ডার্ক ওয়েবে আর কি কি কেনাকাটি করা যায় একটু বলো তো। স্যার, এ হচ্ছে বেআইনি লেনদেনের সুপারমার্কেট। পাওয়া যায় না হেন জিনিস নেই। যেমন ধরুন, চুরি করা ক্রেডিট কার্ড নাম্বার, ব্যক্তিগত তথ্য, অ্যাবিউজ ভিডিও, ফেক কারেন্সি নোট, র্যানসামওয়্যার বা ফিশিং স্ক্যামের মতো সফটওয়্যার কি নেই। একটা কথা বলো তো মা, কেউ ধরো একটা চোরাই চিঠি বা একটা রেয়ার ডাক টিকিট বা দুষ্প্রাপ্য বই ডার্ক ওয়েবের মাধ্যমে বিক্রি করতে চাইছে, তুমি তাকে ট্রেস করতে পারবে? খুব শক্ত কাজ স্যার, তবে চেষ্টা করতে কিছু ডিটেলস লাগবে। সে তুমি মনোজের কাছ থেকে পেয়ে যাবে, কাজটা একটু আর্জেন্ট, বুঝলে?
ফৌজিয়া চলে যেতে প্রফেসর মুখার্জি মনুজেন্দ্রর দিকে ফিরে বললেন, চলো হেমন, বিএন মুখার্জির সঙ্গে একবার মোলাকাত করে আসা যাক। দেখি ভালো কথায় নিজে নিজে স্বীকার করেন কিনা। ব্রজনারায়ণ মুখার্জি যাকে বলে তাঁর দাদার একেবারে কার্বন কপি, শুধু বয়সটা একটু কম, আর বহুদিন দেশের বাইরে আছেন বলে রংটা খোলতাই হয়েছে। ব্রজনারায়ণ তাঁর হোটেল রুমেই ছিলেন। একজন প্রফেসর আর পুলিশ অফিসার দেখা করতে আসছে শুনে অবাক হয়েছিলেন বটে, তবে আসতে বাধা দেননি। দুজনে ঢুকে দেখলেন ব্রজনারায়ণ একেবারে স্যুট বুট পরে তৈরি, বোধহয় কোথাও যাওয়ার জন্যই রেডি হচ্ছিলেন। তিনি দুজনকে আপ্যায়ন করলেন। ইয়েস জেন্টলম্যান, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আসলে একটা সমস্যায় পড়ে আপনার কাছে আসা, আপনার একটু হেল্প লাগবে। ব্রজনারায়ণ আশ্চর্য হলেও তাঁর মুখে চোখে সেই ভাব প্রকাশ পেল না। হ্যাঁ বলুন। প্রফেসর মুখার্জি প্রথমেই কাজের কথায় গেলেন না, নানা কথার মধ্য দিয়ে ব্রজনারায়ণের ঠিকুজি কুলুজি বের করার চেষ্টা করলেন। মনুজেন্দ্র এইবার বুঝল প্রফেসর মুখার্জির সেলসের অভিজ্ঞতার দাম কতটা। কথার জালে জড়িয়ে কি করে মানুষের প্রিয় পাত্র হয়ে উঠতে হয় আর প্রয়োজনীয় ইনফরমেশন বার করে নিতে হয়, সেটা শেখবার মতো। এই ট্রেনিং এমনি এমনি আসে না। ব্রজনারায়ণের কথায় জানা গেল তিনি প্রায় 20 বছরের ওপর লন্ডনে আছেন। ওখানে একটি বিশ্ববিখ্যাত কনসালটেন্সি কোম্পানির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান। তাঁর প্রধান রিসার্চ এরিয়া ডার্ক ওয়েব। তিনি কি করে লন্ডনে পৌঁছলেন সে কথা খোলসা করে বললেন না ব্রজনারায়ণ, শুধু খুব অল্প করে হলেও ফ্যামিলি ট্রাভেলের কথা ছুঁয়ে গেলেন। বোঝা গেল ব্যক্তিগত জিনিস নিয়ে তিনি অচেনা লোকের সঙ্গে আলাপ করতে আগ্রহী নন। এও জানালেন যে আপাতত তিনি ব্রিটিশ নাগরিক, এই দেশে ফিরে আসার কোনো ইচ্ছেই তাঁর নেই। হ্যাঁ, কাজের সূত্রে ভারতে বহুবার এসেছেন কলকাতাতেও, কিন্তু পৈতৃক বাড়িতে একবারও পা রাখেননি। নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না, রাখতেও চান না। ডার্ক ওয়েব নিয়েও কথা উঠল। প্রফেসর মুখার্জি জানালেন যে তাঁরা জানতে পেরেছেন ব্রজনারায়ণ মুখার্জির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ কলকাতায় এসেছেন। কলকাতা পুলিশ বর্তমানে একটা ডার্ক ওয়েব সংক্রান্ত বিষয়ে একটা জায়গায় ফেঁসে আছে, তাই তাঁরা ব্রজনারায়ণের সাহায্য নিতে এসেছেন। ব্রজনারায়ণের মুখ দেখে বোঝা গেল কথাটা শুনে তিনি ভারী তৃপ্ত হয়েছেন। সার্টেনলি, বলুন না কি হেল্প চান। ধরুন একটা অত্যন্ত রেয়ার স্ট্যাম্প, মানে ডাক টিকিট কারো হাতে এসে পড়েছে, তার দাম অকশনে ওঠালে কম করে কয়েক কোটির ব্যাপার আর কি। বুঝতেই পারছেন যে এমন রেয়ার স্ট্যাম্পের জন্য খুন, জখম, অপহরণ অবধি করা যায়। এবার এরকম যদি একটা ডাক টিকিট কেউ ডার্ক ওয়েবের থ্রুতে বিক্রি করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? মনুজেন্দ্র আর প্রফেসর মুখার্জি আশা করেছিলেন প্রশ্নটা শুনেই ব্রজনারায়ণ চমকে উঠবেন, কিন্তু না, তিনি তার ধার কাছ দিয়েও গেলেন না, বরং বিশদে ডার্ক ওয়েব কি এবং তার কাজকর্ম ব্যাখ্যা করতে লাগলেন। প্রফেসর মুখার্জি অত্যন্ত অভিনিবেশ সহকারে ব্রজনারায়ণের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করছিলেন। না, কোথাও কোনো অসঙ্গতি নেই, ভয় বা অস্বস্তির চিহ্ন মাত্র নেই, বরং বেশ উৎসাহের সঙ্গে তিনি ডার্ক ওয়েব বোঝাতে লাগলেন। মনুজেন্দ্র উসখুস করতে লাগল। ব্রজনারায়ণের কথা শেষ হতেই সে ফস করে জিজ্ঞেস করে বসল, আচ্ছা মিস্টার মুখার্জি, আপনি কখনো 1 সেন্ট ব্রিটিশ গায়ানা, ইনভার্টেড জেনি, 2 পেনি ব্লু, হাওয়াইন মিশনারিজ, 3 শিলিং ব্যাঙ্কো, এই শব্দগুলো শুনেছেন? না তো, কি এগুলো? প্রফেসর মুখার্জি উঠে পড়লেন। থ্যাঙ্কস আ লট মিস্টার মুখার্জি। আপনার ফোন নাম্বারটা পেতে পারি? মানে আবার যদি দরকার হয়। বেশ, তো আমার ইউকে নাম্বারটাই নিন, কল করতে হলে হোয়াটসঅ্যাপে কল করে নেবেন। প্রফেসর মুখার্জি উঠে পড়লেন। যদিও ব্রজনারায়ণের ফোন নাম্বার থেকে শুরু করে পাসপোর্ট নাম্বার অবধি এখন সিআইডির কাছে, তা সত্ত্বেও প্রফেসর মুখার্জি অত্যন্ত আগ্রহের সঙ্গে ফোন নাম্বারটা মোবাইলে সেভ করলেন। তারপর হাত তুলে নমস্কার করে বললেন, তাহলে আসি মিস্টার মুখার্জি। চলুন, আমিও বেরোবো, একবার ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে যেতে হবে। 3 জনে নিচে নামলেন। ব্রজনারায়ণের জন্য একটা ভাড়া করা ইনোভা দাঁড়িয়েছিল। ব্রজনারায়ণ মুখার্জি একবার হ্যান্ডশেক করে গাড়িতে উঠতেই গাড়ি
তীর বেগে বেরিয়ে গেল। অতক্ষিম স্যার, ইনি তো মনে হয় না এর মধ্যে জড়িত। এতদিন পুলিশে চাকরি করছি, অপরাধীদের বডি ল্যাঙ্গুয়েজ তো আমি কম স্টাডি করিনি স্যার। আর ইনি যদি অ্যাক্টিংই করেন তাহলে সত্যি বলতে হবে স্যার, মানে ইনার মতো অভিনেতা ভূভারতে কেন সারা দুনিয়াতেও জন্মায়নি। হলিউডে নামলে এনার তো অস্কার বাঁধা। প্রফেসর মুখার্জি অন্যমনস্কভাবে ইনোভাটার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ সচকিত হয়ে বললেন, গাড়িটার নাম্বার কত দেখলে মনু? WB25AF4444। কেন বলুন তো? এ তো ভাড়া নেওয়া গাড়ি। প্রফেসর মুখার্জিও সব শুনছিলেন না। তিনি অত্যন্ত ব্যস্ত সমস্ত হয়ে মোবাইলটা বার করে মনুর পাঠানো ভিডিও দুটো মন দিয়ে দেখতে লাগলেন। মাই গুডনেস, এত বড় অ্যানোমালি আমার নজর এড়িয়ে গেল কি করে? কি ব্যাপার স্যার, কি হয়েছে? ভেরোনিকার সঙ্গে যেদিন লাস্ট দেখা হয়, ও নিজের গাড়ি ড্রাইভ করে বেরিয়ে গিয়েছিল। গাড়ির মডেল মনে আছে? ইয়েস স্যার, মারুতি সুজুকি। ওকে এক্ষুনি ফোন করো, খোঁজ নাও ও কোথায় আছে এখন। মনুজেন্দ্র তৎক্ষণাৎ মোবাইল বার করে ভেরোনিকাকে ফোন করল। কিছুক্ষণ পর ফোন বন্ধ করে বলল, ও এখন এয়ারপোর্টের পথে, দিল্লি যাচ্ছে কি একটা কাজে বলল। এক্ষুনি এয়ারপোর্টের সিকিউরিটিকে অ্যালার্ট করো, ওকে যেন কিছুতেই এয়ারপোর্টে ঢুকতে না দেওয়া হয়। আর দীপনারায়ণকে ফোন করো, জিজ্ঞেস করো ব্রতিন কেমন আছে, কি করছে। মনুজেন্দ্র এতদিনে প্রফেসর মুখার্জির কাজের পদ্ধতি শিখে গিয়েছে। সে কোনো প্রশ্ন না করে ফোন করল দীপনারায়ণকে। প্রফেসর মুখার্জির কথা মতো প্রশ্ন করল, ব্রতিন কোথায়? ওপার থেকে কিছু একটা শুনে বলল, আপনি একটা কথা শুনুন, ছেলেকে এক্ষুনি ফিরে আসতে বলুন, আমাদের কথা কিন্তু বলবেন না। বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট বা ওই গোছের কিছু একটা অজুহাত দেবেন। মনুজেন্দ্র ফোন রেখে দিয়ে বলল, ব্রতিন সকালে কিছু জামা কাপড় আর ল্যাপটপের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে। বলে গেছে নাকি কদিনের জন্য বন্ধুর বাড়িতে যাচ্ছে। আমি হলফ করে বলতে পারি, যে গাড়িটা ভেরোনিকাকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে তার মধ্যে শ্রীমান ব্রতিন চন্দর বসে আছেন। ওদের ধরতে হবে যে করেই হোক। মনুজেন্দ্র বোধহয় এটাই আন্দাজ করেছিল, তাই সে বিশেষ চমকালো না। ফোন তুলে ট্রাফিক ডিপার্টমেন্ট আর এয়ারপোর্ট সিকিউরিটির কয়েকজনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিল। মনু, গাড়ি ঘোড়াও, চতুরানন পট্টনায়ককে তুলে বাগবাজার যাব। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে ফোন করলেন মনোজ চাকলাদারকে। এডিজি সাহেব, একটা কাজ করতে হবে, তুমি ছাড়া কেউ পারবে না। আমি তোমাকে ব্রজনারায়ণ মুখার্জির ফোন নাম্বার দিচ্ছি। উনি খুব সম্ভবত ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে আছেন। ওনার সঙ্গে কথা বলে একবার দেখা করো। ওখান থেকে ভদ্রলোককে তুলে আনার ব্যবস্থা করো। না, অ্যারেস্ট ওয়ারেন্ট দরকার নেই। ওকে বলো উনি যেন ওর পৈতৃক ভিটে একবার পায়ের ধুলো দেন। আখেরে ওর লাভই হবে, জোরাজুরি করলে চলবে না, হাজার হোক ব্রিটিশ নাগরিক। তাছাড়া তুমি দীপনারায়ণের বাল্যবন্ধু, ব্রজনারায়ণকে ছোটবেলায় দেখেছো, তাই তোমাকেই কাজটা করতে হবে। আর ফৌজিয়া ম্যাডামকে বলো তো একবার আমাকে কল করতে। ওহ, তোমার সামনেই আছে, দাও ফোনটা, দাও ওকে। হ্যালো স্যার, কি বলবো, পিওর লাক স্যার, পিওর লাক। যা কাজ দিয়ে গিয়েছিলেন সেসব খুঁজে পেতে জান বেরিয়ে যায়, কিন্তু আপনি জাস্ট ভাবতে পারবেন না স্যার। হ্যাঁ বুঝেছি, কি পেয়েছো সেটা বলো। একটা অ্যাক্টিভিটি ট্রেস করতে পেরেছি স্যার। একটি অত্যন্ত রেয়ার এবং দামি ডাক টিকিট বিক্রির কথাবার্তা চলছে। সেলার কলকাতার আর বায়ার দিল্লির। জানি। সেলারের আইপি অ্যাড্রেস জানা আছে? ইয়েস স্যার, দে মে বি গুড বাট আই এম বেটার। চমৎকার। এবারে একটা কাজ করো তো বাবু, তুমি তোমার ফাইন্ডিংগুলো এক জায়গায় নোট করে এডিজি সাহেবের সঙ্গে বেরিয়ে পড়ো। উনি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি হয়ে বাগবাজার আসবেন, তোমার হেল্প দরকার হবে। স্যার বলছি, কেসটা কি ঘটেছে একটু জানা যাবে এবারে? হ্যাঁ, আমাদেরই ভুল মনু। রতিন নিজেও যে একজন সাইবার এক্সপার্ট সেটা ভুলে গিয়েছিল। ছেলে মেয়ে দুটো একদম নিখুঁত প্ল্যান করেছিল, ধরা পড়ে গেল শুধু একটা জায়গায়। কোন জায়গা স্যার? আর তো কয়েক ঘন্টা, একটু ধৈর্য ধরে বসো না বাবা। এই বলে তিনি মোবাইল বার করে চতুরানন পট্টনায়ককে একটা ফোন করলেন। পট্টনায়ক নমস্কার, চিন্তাহরণ মুখার্জি বলছি। ঝটপট রেডি হয়ে নিন, আমাদের সঙ্গে একটু বেরোতে হবে। না বেশি দূর না, বাগবাজার যাব। অনেক সাহায্য করেছেন তো, তাই আপনাকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনার জীবন সার্থক হয়ে যাবে। হ্যাঁ, মাই ওয়ার্ড অফ অনার। চতুরানন পট্টনায়ক বেশ চটপটে, তিনি রেডি হয়েই বসেছিলেন। কটকটিয়ে হেঁটে গাড়িতে উঠে বললেন, প্রফেসর সাহেব যা বলেছেন তা যদি ফুলফিল করতে পারেন
আজকের ডিনারটা তবে আমার তরফ থেকে। প্রফেসর মুখার্জি কেবল মৃদু হাসলেন, কিছু বললেন না। ঢাকুরিয়া থেকে বাগবাজার 12 কিলোমিটার। মনুজেন্দ্র কিছুতেই ঘন্টা দেড়েকের আগে মুখার্জি বাড়িতে পৌঁছতে পারল না। দুজনে পৌঁছে দেখলেন পরিস্থিতি গম্ভীর। সবাই বৈঠকখানায় জমায়েত হয়েছে। ব্রতিন তার ল্যাপটপের ব্যাগটা কোলের কাছে আঁকড়ে জড়সড় হয়ে বসে আছে। ভেরোনিকা তার পাশে। আচার আচরণে অধৈর্য ভাব স্পষ্ট। ব্রজনারায়ণ আর দীপনারায়ণের মধ্যে দীর্ঘদিন পর দেখা সাক্ষাৎ হয়ে এক প্রস্ত কান্নাকাটিও হয়ে গেছে। দীপনারায়ণের চোখ ছলছল করছে। এক কোণে মনোজ চাকলাদার বসে হাই তুলছেন আর ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছেন। তাঁর পাশে ফৌজিয়া বসে নিজের মোবাইলে ব্যস্ত। নীলিমা দেবী ছেলের কাঁধটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন। প্রফেসর মুখার্জি আর মনুজেন্দ্র ঢুকতেই সবাই নড়ে চড়ে বসলেন। প্রথমে ভেরোনিকাই মুখ খুলল। এসব কি হচ্ছে আঙ্কেল? আমার একটা আর্জেন্ট কাজ ছিল দিল্লিতে, এইভাবে আমাকে এখানে নিয়ে আসার মানেটা কি? প্রফেসর মুখার্জি আরাম করে একটা চেয়ারে বসে বললেন, বটে, তা কি আর্জেন্ট কাজ ছিল একটু বলো তো মা। আর ব্রতিন কেন সঙ্গে যাচ্ছিল সেটাও একটু জানাও দেখি। ও এয়ারপোর্টে আমাকে সি অফ করতে যাচ্ছিল, সঙ্গে কয়েকদিনের জামা কাপড় নিয়ে। ভেরোনিকা চুপ করে গেল। প্রফেসর মুখার্জি এবার ব্রতিনের দিকে ফিরলেন। বাবা ব্রতিন, তোমার ল্যাপটপের ব্যাগটা একটু দাও তো বাবা। ব্রতিন ব্যাগটা বুকের কাছে আরো জোরে আঁকড়ে ধরল। একদম না, আমার প্রাইভেট জিনিস আপনাকে দেখতে দেবো কেন? মনুজেন্দ্র উঠে দাঁড়াচ্ছিল ব্রতিনের ব্যাগটা নিজের হাতে নেবে বলে। তার আর দরকার হলো না। নীলিমা দেবী ব্রতিনের হাত থেকে ব্যাগটা কেড়ে নিলেন। ব্রতিন বোধহয় মাকে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু নীলিমা দেবী যে চোখে ব্রতিনের দিকে তাকালেন দেখে মনুজেন্দ্ররই গলা শুকিয়ে গেল, আর ব্রতিনের তো কথাই নেই। প্রফেসর মুখার্জি ধীরে সুস্থে ল্যাপটপ ব্যাগ থেকে ল্যাপটপটা বার করলেন। তারপর ওটা ফৌজিয়ার হাতে দিয়ে বললেন, ম্যাডাম, আইপি অ্যাড্রেসটা নোট করে এনেছো তো? এর সঙ্গে চেক করো এবারে। আর পাসওয়ার্ড চাইলে ব্রতিনকে জিজ্ঞেস করো, ব্রতিন বলে দেবে। কি বাবা ব্রতিন, তাই তো? ব্রতিনের গলার কণ্ঠাটা দুবার ওঠানামা করল, মুখ দিয়ে কথা বেরোলো না। এবার দীপনারায়ণ বললেন, কি হচ্ছে একটু বুঝিয়ে বলবেন প্রফেসর মুখার্জি? বলবো তো বটে দীপনারায়ণ বাবু, তবে তার আগে একটি বহুমূল্য জিনিস তার প্রকৃত উত্তরাধিকারীর হাতে তুলে দিই। এই বলে প্রফেসর মুখার্জি ল্যাপটপ ব্যাগের সবকটা চেন খুলে ফেললেন। অবশেষে ব্যাগের একদম পেছনে বিশেষভাবে তৈরি একটি লুকোনো পকেট থেকে বের করে আনলেন একটি বই। তারপর সেটি সবার সামনে তুলে ধরলেন। সবাই দেখল প্রফেসর মুখার্জির হাতে শোভা পাচ্ছে জগদীন্দ্র নারায়ণ মুখার্জির লেখা বই কল অফ দ্য সিন্ধের চুরি যাওয়া কপিটি। দীপনারায়ণ উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন। এর মানে কি? মানে অনেক কিছুই মিস্টার মুখার্জি, এক এক করে সব বলছি। তার আগে একটা ছোট্ট কাজ আছে। এই বলে বইটার কভার উল্টে প্রথম পৃষ্ঠা বার করলেন প্রফেসর মুখার্জি। পৃষ্ঠাটির মাথার দিকে সিঁদুরের ছাপ দেওয়া একটি ছোট্ট গোল কাগজ আছে, ছোট্ট এক টুকরো প্লাস্টিকে মোড়া। প্রফেসর মুখার্জি সেটা চতুরানন পট্টনায়কের দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখুন তো পট্টনায়ক সাহেব, চিনতে পারেন কিনা? পট্টনায়ক সাহেব পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বার করলেন। আপনি বোধহয় আন্দাজ করতে পেরেছিলেন, তাই না? চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি প্রফেসর সাহেব। গোয়েন্দা না হতে পারি, অভিজ্ঞতার তো একটা দাম আছে নাকি? হ্যাঁ। এই বলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সিঁদুরের টিপটা খুব যত্ন করে দেখতে লাগলেন। মিনিট দুয়েক পর মাথা তুলে বললেন, মাই গড, এ তো অরিজিনাল রেড সিন্ধটাক, অলমোস্ট ইনট্যাক্ট। এ তো 7 রাজার ধন এক মানিক প্রফেসর সাহেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আহা আহা, কি জিনিস দেখালেন প্রফেসর মুখার্জি। আমার সারা জীবন ধন্য হয়ে গেল। প্রফেসর মুখার্জি মৃদু হেসে বইটা নিয়ে এগিয়ে গেলেন ব্রজনারায়ণ মুখার্জির দিকে। বইটা তাঁর হাতে তুলে দিয়ে বললেন, নিন, আপনার বাবা আপনার জন্য এই 7 রাজার ধন মানিক রেখে গিয়েছিলেন। এই জিনিস আইনত ন্যায্য তো আপনার প্রাপ্য।
কি হচ্ছে সে তো কিছু বুঝতে পারছি না। কি এটা? সিন্ধ ডাক, ভারত তথা এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো স্ট্যাম্প, সবচেয়ে দামিও বটে। সাদবির অকশানে তুললে হেসে খেলে 30 থেকে 40 লাখ ডলার পাবেন। ব্রজনারায়ণের মুখ দেখে মনে হচ্ছে তিনি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। দীপনারায়ণের অবস্থাও ততই বচ। ভেরোনিকা আর ব্রতিনের মুখ মাটির দিকে। মনোজ চাকলা তার বললেন, মামাবাবু, পুরো ঘটনাটা কি একটু খুলে বলবেন? সব বলছি এক এক করে। সত্যি বলতে কি, এটা এমন কিছু জটিল কেস ছিল না। প্রি প্রেজুডিসড না হলে এই কেস আমি আগেই সলভ করে ফেলতে পারতাম। পুরো ঘটনাটা আমি আমার আন্দাজ মতো বলছি। ভুল হলে ব্রতিন আর ভেরোনিকা শুধরে দেবে। কি ব্রতিন, দেবে তো? ব্রতিন অতি দুর্বলভাবে ঘাড় নাড়ল। গুড, এবার বলা যাক। স্যার জগদীন্দ্র নারায়ণ ছিলেন একজন কালেক্টর। বিভিন্ন বিচিত্র বিষয়ে তার উৎসাহ ছিল। দুনিয়ার প্রায় সমস্ত রেয়ার আর্টিফ্যাক্টসের বিষয়ে খোঁজ খবর রাখতেন। একজন কালেক্টর হিসেবে অন্যান্য বিভিন্ন বিষয়ের মতো ফিলাটেলি বা স্ট্যাম্প কালেকশন বিষয়েও জগদীন্দ্র নারায়ণের উৎসাহ ছিল দেখবার মতো। কিন্তু তিনি কোন স্ট্যাম্প জমাননি। কেন জমাননি সে কথা আজ বলা মুশকিল। জগদীন্দ্র নারায়ণ যখন মারা যান, স্ত্রীর চাপে তার সমস্ত সম্পত্তি বড় ছেলে দীপনারায়ণের নামে উইল করে দিয়ে যান। অথচ ছোট ছেলে ব্রজনারায়ণের প্রতি তার ভালোবাসা ছিল অটুট। তিনি চাননি যে ছোট ছেলে একেবারে বঞ্চিত হোক। ব্রজনারায়ণ একেবারে বাপের কার্বন কপি। স্বভাবতই তার প্রতি জগদীন্দ্র নারায়ণের একটা আলাদা স্নেহ ভালোবাসা ছিলই। যখন তিনি তার স্ত্রীর জোড়াজুড়িতে সব সম্পত্তি থেকে ছোট ছেলেকে বঞ্চিত করতে বাধ্য হলেন, তখনই তিনি একটা ঝুঁকি নেওয়ার কথা ভাবলেন। আগেই বলেছি, আরো বিভিন্ন বিষয়ের সঙ্গে ফিলাটেলি নিয়েও জগদীন্দ্র নারায়ণের প্রচুর উৎসাহ ছিল। অনুমান করা হয়তো অসঙ্গত হবে না, অতি উচ্চমার্গের স্ট্যাম্প কালেক্টরদের সঙ্গেও জগদীন্দ্র নারায়ণের যোগাযোগ ছিল। খুব সম্ভবত তাদেরই কারো একজনের কাছ থেকে নিজের সারা জীবনের সঞ্চয়ের বেশ খানিকটা খসিয়ে ওই স্ট্যাম্পটি কেনেন জগদীন্দ্র নারায়ণ। অন্যান্য বহুতর দামি স্ট্যাম্প থাকতে তিনি এই স্ট্যাম্পটি কেন কেনেন সেটা অনুমান করতে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। নিজের সারা জীবনের পড়াশোনা দিয়ে জগদীন্দ্র নারায়ণ একটা বই লিখেছিলেন, কল অফ দ্য সিন্ধ। বাংলায় অনুবাদ করলে হয় সিন্ধের ডাক। তাই একটা অমূল্য সিন্ধ ডাক জোগাড় করে তিনি একটি ছোট প্লাস্টিকের মধ্যে পুড়ে তাঁর সমনামী বইটির মাথায় সেঁটে দিলেন। বড় ছেলেকে বলে গেলেন এই বই যেন কোনোভাবে বেহাত না হয়। সুযোগ পেলে দীপনারায়ণ যেন বইটি তার ছোট ছেলে ব্রজনারায়ণের হাতে তুলে দেন। জগদীন্দ্র নারায়ণ হয়তো আশায় ছিলেন যে ব্রজনারায়ণের স্বভাব চরিত্র যেহেতু তাঁরই মতন, তাই হয়তো একদিন ফিলাটেলিতে আগ্রহ জন্মাবে। একদিন না একদিন তিনি নিশ্চয়ই নিজের ভিটেতে ফিরে আসবেন আর বইটি হাতে পেয়ে ওই অমূল্য স্ট্যাম্পটি আবিষ্কার করবেন। হয়তো ভদ্রলোকের আশা বা কল্পনা একটু সুদূর প্রসারী ছিল, কিন্তু অনুমান করি এর থেকে আর ভালো প্ল্যান তিনি খুঁজে পাননি। জগদীন্দ্র নারায়ণ মারা গেলেন। ব্রজনারায়ণ তার নিজের ভিটায় ফিরলেন না। দীপনারায়ণের ফিলাটেলিতে কোনো আগ্রহ ছিল না। বইটা তাই এমনিতেই লাইব্রেরিতে পড়েছিল। সিন্ধ ডাক এমনিতেই খুব ভঙ্গুর, ফ্র্যাজাইল কাগজে ছাপা। হয়তো তার 30-40 বছর পরে এমনি এমনি হাপিস হয়ে যেত। হলো না একজনের জন্য, আমাদের ব্রতীন্দ্র নারায়ণ মুখার্জি। ব্রতীন ছোটবেলা থেকেই খুব চুপচাপ, মুখচোরা, লাজুক ছেলে। উত্তরাধিকার সূত্রে সে তার ঠাকুরদার একটি গুণ পেয়েছিল, বিভিন্ন অ্যান্টিক বা রেয়ার আর্টিফ্যাক্টস নিয়ে আগ্রহ। দিনের একটা বড় সময় সে ঠাকুরদার কালেকশন এবং ঠিকুজি কুলুজি বার করার চেষ্টা করত। কল অফ দ্য সিন্ধ বইটিও সে দেখেছিল নিশ্চয়ই, তবে তখন সে তার মর্ম বোঝেনি। বুঝলো আজ থেকে 1 মাস আগে। ব্রতীন কম্পিউটারে তুখো, সারা পৃথিবীর ওয়েব দুনিয়ায় ঘুরে বেড়ায়। ঠাকুরদার মতো অতটা না হলেও ফিলাটেলি নিয়ে কিছু পড়াশোনা তারও আছে। ফলে যখন গত মাসে লন্ডনের রয়্যাল টেলি সোসাইটি একটা দামি ডাক টিকিটের লিস্ট প্রকাশ করল, সেটা তার নজর এড়ায়নি।
আর তখন সে জানতে পারলো সেই লিস্ট অনুযায়ী ভারতীয় ডাক টিকিটের মধ্যে সবচেয়ে অমূল্য হচ্ছে সিন্ধ ডাক। সেই সাথে সিন্ধ ডাকের কিছু ছবিও প্রকাশিত হয়। কিন্তু তাতেও ব্রতিন নিঃসন্দেহ হলো না। সে ফোন করলো চতুরানন পট্টনায়ককে। নিজের নামটা অবশ্য ঠিকই বলেছিল সে, BN মুখার্জি। মাই গুডনেস! আর আমরা ভেবেছিলাম ব্রজনারায়ণ মুখার্জি। ব্রজনারায়ণ ভ্রু কুঁচকে মনুজেন্দ্রর দিকে তাকালেন। বোধহয় কিছু একটা বলতেন, পরক্ষণেই কি একটা ভেবে চুপ করে গেলেন আবার। ব্রতিন বুঝে গেল কি অমূল্য জিনিস তার হাতে এসে পড়েছে। ব্রতিনের টাকা চাই, অনেক টাকা। তখনই তার মাথায় একটা প্ল্যান খেলে গেল। কিন্তু এত টাকা ব্রতিনের কি কারণে চাই? ব্রতিনের একটাই বন্ধু কলেজে, নাম ভেরোনিকা। ভেরোনিকার বাবা বড় লোক। ভেরোনিকা ঠিকই করে নিয়েছে গ্র্যাজুয়েশনের পর কম্পিউটার গ্রাফিক্স নিয়ে পড়তে বিদেশে যাবে। ব্রতিন এদিকে ক্লাসের সেরা ছেলে, সেও কি পড়াশোনা করতে বিদেশে যাবে না? তারও যে খুব শখ। কিন্তু দীপনারায়ণ, নীলিমা পারতপক্ষে তাদের একমাত্র ছেলেকে চোখের আড়াল করেন না। তারা স্পষ্ট বলে দিয়েছেন ব্রতিনকে বিদেশে গিয়ে পড়াশোনা করার দরকার নেই। একবার তাদের পরিবারের সন্তান গৃহত্যাগী হয়েছে, দ্বিতীয়বার তারা সেটা হতে দেবে না। ব্রতিন ঠিক করলো সে বিদেশে যাবেই, দরকার হলে নিজের পয়সাতেই যাবে। তার কাকার মতো বিদেশে গিয়ে পড়াশোনা করে অনেক বড় হবে সে। তবে তার জন্য তার চাই টাকা, অনেক টাকা। এবার সে খুঁজতে লাগলো কি করে স্ট্যাম্পটা বেচা যায়। কদিন ঘাটাঘাটি করে সে বুঝলো সাধারণ উপায়ে এই জিনিস বেচা যাবে। তখন তার সাইবার বুদ্ধি তাকে বলল এর একটাই উপায় হচ্ছে ডার্ক ওয়েবের মাধ্যমে বিক্রি করা। কিন্তু এসব সে করবে কখন, কোথায়? ডার্ক ওয়েবে ঢুকতে গেলে টর ব্রাউজার লাগে, তাতে মেশিনের ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়। ফলে ফাস্ট ইন্টারনেট কানেকশন চাই। আর যদি কোনো ক্রেতা পাওয়াও যায়, তার সঙ্গে কথাবার্তা বলতে হবে। সেসব তো আর বাড়িতে বসে করা যায় না। তাহলে কি করবে সে? তার চেয়ে বড় কথা, বইটা হাপিস হয়ে যাওয়াটা কি করে সামাল দেবে সে? ব্রতিন তার বাবাকে খুব ভালো করেছেন। দীপনারায়ণ এক কথার লোক, পিতৃ আদেশ পালন করার জন্য তিনি তোলপাড় করে ফেলবেন। অতএব এমন কৌশল করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এমন সময় ব্রতিন জানতে পারল যে ব্রজনারায়ণ কলকাতায় আসছে। খুব সম্ভবত কাকাকে অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ফলো করছিল। সে নিজেও কাকার মতো সাইবার এক্সপার্ট হতে চায়। ব্রতিনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। শাস্ত্রে পার্টনার ইন ক্রাইম বলে একটা কথা আছে। ব্রতিন তার সমস্ত পরিকল্পনা খুলে বলল প্রাণের বন্ধু ভেরোনিকাকে। ভেরোনিকাও বন্ধু অন্তপ্রাণ। সে এক কথায় রাজি হয়ে গেল। আর দুই বন্ধুর মাথা থেকে বেরোলো এক জবরদস্ত প্ল্যান। ব্রতিন নিজেই নিজেকে অপহরণ করবে, আর এমন ভাবে কেসটা সাজাবে যাতে পুলিশ ভাববে যে এর পেছনে ব্রজনারায়ণের হাত আছে। ব্রতিন সেই প্ল্যান মাফিক ঠাকুরদার ডেস্ক থেকে বইটা সরালো, বাড়ির গাড়ি না নিয়ে বাস ধরে কলেজ স্ট্রিট গেল। তারপর আগে থেকেই ঠিক করে রাখা গলিতে ঢুকে ওয়েট করতে লাগলো। একটু পরে ভেরোনিকা গাড়ি নিয়ে এলো। ব্রতিন তাতে উঠে বসতেই ওরা গাড়ি দিয়ে বেরিয়ে গেল। ব্রতিন একটা চমৎকার আইডিয়া করেছিল। সে আমাদের যা বলেছে তার অর্ধেক মিথ্যে আর বাকি অর্ধেক নির্জলা সত্যি। কে না জানে নিখুঁত মিথ্যে ধরে ফেলার থেকে সত্যি মিথ্যে মেশানো গল্প ধরতে অনেক বেশি অসুবিধা হয়। ভেরোনিকা ব্রতিনকে নিয়ে তুলল তারই বাবার কেনা একটা ফ্ল্যাটে, খুব সম্ভবত পার্ক সার্কাসের কাছাকাছি কোথাও। তাই তো ভেরোনিকা? ভেরোনিকা এতক্ষণ জড়সড় হয়ে চুপ করে প্রফেসর মুখার্জির কথা শুনছিল। তার যাবতীয় স্মার্টনেস এখন উধাও। সে মিনমিন করে বলল, দরগা রোডে, ডন বস্কো স্কুলের পেছনের গলিতে। লাস্ট বার্থডেতে বাবা আমাকে গিফট করেছিল। বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করতে হলে ওখানেই যাই। তৃপ্তির হাসি হাসলেন প্রফেসর মুখার্জি। মনুজেন্দ্রর দিকে তাকিয়ে বললেন, কি মনে বলেছিলাম না? যাই হোক, বাকিটা বলি। দুদিন ব্রতিন ওখানে রইল। ডার্ক ওয়েবের থ্রু দিয়ে একজন ক্রেতা খুঁজে বার করলো যে দিল্লিতে থাকে। তারপর প্ল্যান মাফিক ভেরোনিকা তাকে দুদিন পর ভোরের দিকে প্রিন্সেপ ঘাটের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ব্রতিন বাড়ি ফিরে এসে তার রিহার্সাল দেওয়া গল্পটা শোনাল।
এমন কিছু হিন্টস দিল যেন শুনে মনে হয় তার কাকাই এসে সাধু বাবার ছদ্মবেশে তাকে অপহরণ করেছিল। তাই সাধু বাবাকে দেখে তার চেনা চেনা মনে হয়। সাধু বাবার হাতে দামি বিদেশি ঘড়ি থাকে, অপহরণকারীরা তার সঙ্গে ভালো ব্যবহার করে, বিরিয়ানি খাওয়ায়, এমনকি বাড়ি ফেরার জন্য ভাড়া অবধি দিয়ে দেয়। রতিন ভালো করেই জানতো যে পুলিশ তার কাকাকে ছুঁতে পারবে না, কারণ একে তিনি ব্রিটিশ নাগরিক, দ্বিতীয়ত তিনি যে এই কাজ করেছেন সেটা পুলিশ প্রমাণই করতে পারবে না। ফলে যতদিনে পুলিশ বুঝতে পারবে যে ব্রজনারায়ণ নির্দোষ, ততদিনে রতিনের কাজ নির্বিঘ্নে মিটে যাবে। তারপর দীপনারায়ণ যদি আর কেস এগিয়ে নিয়ে যেতে না চান, পুলিশ কেস ফাইল বন্ধ করতে বাধ্য। প্ল্যান ফাইনাল হল। কয়েকদিন বাদে দুই বন্ধু দিল্লি গিয়ে স্ট্যাম্পটা হ্যান্ড ওভার করে আসবে। ডার্ক ওয়েবের সব পেমেন্ট সচরাচর বিটকয়েনে হয়, কিন্তু বিদেশের ইউনিভার্সিটি তো আর বিটকয়েন পেমেন্ট নেবে না, তার জন্য ডলার বা ইউরো চাই। কিন্তু এমন চমৎকার প্ল্যান সত্ত্বেও দুইজনে একটা ছোট ভুল করে ফেলেছিল, আর সেটার জন্যই ধরা পড়ে গেল। ভেরোনিকা জানতো তার গাড়ির ছবি কোনো না কোনো সিসিটিভি ক্যামেরায় উঠবেই, আর সেই দেখে তার গাড়ি খুঁজে পাওয়া পুলিশের কাছে জলভাত। আর এই ঝামেলা এড়ানোর একটাই উপায়, নাম্বার প্লেট পাল্টানো। কিন্তু সেসব কাজে অনেক ঝুঁকি আছে, জানাজানির ভয় আছে। ফলে ভেরোনিকা, যে নিজে একজন দক্ষ আঁকিয়ে, সে ঠিক করলো তার নাম্বার প্লেটের লাস্ট 4টে ডিজিট বদলে দেবে। ভেরোনিকার গাড়ির নাম্বার প্লেট হচ্ছে WB02F2153। সে কি করলো? যেটুকুই চেঞ্জ না করলেই নয়, সেটুকুই চেঞ্জ করলো। F কে E করলো, 1 কে করলো 4, 5 কে করলো 6, আর 3 কে করলো 8। এটুকু চেঞ্জ করা তার মতো আর্টিস্টের কাছে বাঁয়ে হাত কাকে। ব্যবহার করলো এমন এক ধরনের কালি যা সহজে ওঠানো যায়। দুদিন পর তারপিন তেল দিয়ে ঘষে তুলে দিলেই হলো। নাম্বার প্লেট আবার যে কে সেই। কিন্তু বেচারি ভাবতেও পারিনি যে WB02E2468 নাম্বারে সত্যি একটা গাড়ি আছে, আর সেখানে 4 লেখা আছে ওপেন স্টাইলে, মানে যার মাথা দুটো মিলে যায় না। এদিকে ভেরোনিকাকে 1 থেকে 4 করতে হলো, যেটা ক্লোজড স্টাইল। দুটো এন শীর্ষবিন্দুতে মিলে গেছে। ব্যাপারটা আমার মাথায় স্ট্রাইক করে ব্রজনারায়ণকে যে গাড়িটা ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি নিয়ে যাচ্ছিল তার নাম্বার প্লেট দেখে। গাড়ির লাস্ট 4টে ডিজিটই ছিল 4। তখনই মনে পড়ে বসন্ত আগরওয়াল আর ব্লগারদের ক্যামেরায় ধরা পড়া দুটো নাম্বার প্লেটের 4 দুরকম স্টাইলই লেখা। অর্থাৎ ব্লগার দুজনের ক্যামেরায় ধরা পড়া গাড়িটার নাম্বার প্লেট হাতে আঁকা হয়েছে, এবং আঁকা হয়েছে সবচেয়ে মিনিমাল, কম এফোর্ট দিয়ে, যাতে পরে আসল নাম্বারে ফিরে যাওয়া যায়। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের খুঁজতে হবে কোন কোন ইংরেজি লেটার আর নাম্বার সবচেয়ে কম পরিশ্রম করে অন্য লেটার বা নাম্বারে পরিণত করা যায়। একটু মাথা খাটাতেই বুঝলাম যে ই এর আড়ালে একটি এফ, 4 এর আড়ালে একটি 1, 8 এর আড়ালে 3 এবং 6 এর আড়ালে 5 লুকিয়ে আছে। অর্থাৎ গাড়িটার আসল নাম্বার WB02F2153, যে গাড়ির মালকিন মিস ভেরোনিকা, তাই তো? ভেরোনিকার দিকে আর তাকানো যাচ্ছে না। মনে হচ্ছে সে এবার মাটিতে মিশে গেলেই পারে। ব্যাস, তারপর আর কি? সমস্ত অসঙ্গতিগুলো জিগসস পাজলের মতো খাঁজে খাঁজে মিলে গেল। আর বাকিটা তো আপনারা জানেন। যাই হোক, কেস সলভড। এবার পুলিশ কাকে অ্যারেস্ট করবে, কি করবে না, তাদের ব্যাপার। আমরা এখন চলি। কেউ কিছু বলার আগে নীলিমা দেবী বলে উঠলেন, কেউ কাউকে অ্যারেস্ট করবে না। এরা এমন কোনো বড় অপরাধ করেনি যে অ্যারেস্ট করতে হবে। এ আমাদের পারিবারিক ব্যাপার, আমরা মিটিয়ে নেব। আমরা কেস তুলে নিচ্ছি, পুলিশ ফাইল বন্ধ করে দিক। প্রফেসর মুখার্জি মনোজ চাকলাদারের দিকে তাকালেন। জো হুকুম ম্যাডাম, আমাদের হাতে এমনিতেও অনেক অন্যান্য কঠিন কেস আছে। আপনারা স্থানীয় থানায় একটা চিঠি দিন, আমরা কেস ফাইল ক্লোজ করে দিচ্ছি। ওদিকে চতুরানন পট্টনায়ক যেন
এখনো পুরো ঘটনার অভিঘাত সামলে উঠতে পারেননি। বললেন, এইবার ওই সিন্ধ ডাকের কি হবে? প্রফেসর মুখার্জি ব্রজনারায়ণের দিকে নির্দেশ করে বললেন, যে উনি বুঝবেন, সিন্ধ ডাক এখন ওর সম্পত্তি। ব্রজনারায়ণ উঠে দাঁড়ালেন, তারপর সোজা গিয়ে নিজের ভাইপোকে জড়িয়ে ধরে বললেন, পাগল ছেলে, ফেসবুকে যখন ফলো করতিস যোগাযোগ করিসনি কেন? আমি কি তোর কেউ নই? ব্রতিন এমনিতেই কম কথা বলে, এখন তাকে দেখে মনে হলো সে বাক্যিহারা হয়ে গিয়েছে। মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলাম বটে, কিন্তু বাবা আমাকে ভোলেননি। তিনি গোপনে আমার বিদেশ যাত্রার খরচ, ভর্তি হওয়ার খরচ সব বহন করেছেন। এই সিন্ধ ডাক আমার নয়, মুখার্জি পরিবারের সম্পত্তি। আমি এই সম্পত্তি আমার ভাইপো শ্রীমান ব্রতীন্দ্র নারায়ণকে উপহার হিসেবে দিচ্ছি। কিন্তু ভাই, বাবা যে বলে গেছিলেন এটা তো তোরই সম্পত্তি রে ব্রজ, এটা তো তোরই সম্পত্তি। ভালো তো, আমার সম্পত্তি যখন আমি যাকে খুশি দান করতে পারি, তাই না? হ্যাঁ, আচ্ছা আমি না হয় আমার সম্পত্তি আমার ভাইপোকে দান করে গেলাম। দেখো দাদা, আমি বিয়ে করিনি, আমার সন্তানাদি নেই। ব্রিটেনে যা চাকরি করে যা সঞ্চয় করেছি, যা প্রপার্টি বানিয়েছি, সে তো আমার ভাইপোরই প্রাপ্য। আর আমার ভাইপোর যা বুদ্ধি দেখছি, ও সম্পত্তি ওকে দিলেই আমার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তাছাড়া এতদিন পর তোমাদের ফিরে পেলাম, তার দামও কি কম নাকি? হ্যাঁ, না 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 না, ও জিনিস ব্রতিনের কাছেই থাকুক। ও গ্র্যাজুয়েশনের পর লন্ডন চলে আসুক। কাজের সূত্রে অক্সফোর্ড, কেমব্রিজ দু জায়গাতেই আমার যথেষ্ট হোল্ড আছে। ব্রতিন আমার বাড়িতে থেকে মাস্টার্স, পিএইচডি যা খুশি করুক। ওই এলে ওই স্ট্যাম্প আমি সদবিতে নিলামে তুলব। যা পাওয়া যাবে তার হাফ তোমরা নিও, বাকি হাফ ব্রতিন নে। এমনিতে আমি নিলে ব্রতিনই পাবে। কি বৌদি, তোমার ছেলে আমার বাড়িতে থেকে পড়লে তোমার তো আর ছেলে হারাবার ভয় নেই? হ্যাঁ, নীলিমা দেবী শক্ত চরিত্রের মহিলা, তবুও দেখা গেল তাঁর চোখ ছলছল করছে। বাড়ির ছেলে তার কাকার কাছে থেকে পড়াশোনা করবে, এতে আমার ভয় কিসের? তোমাদের বাড়ির ছেলে তোমরাই বুঝে নাও। ভেরোনিকা এতক্ষণ তুম্ব মুখে বসেছিল, সেদিকে তাকিয়ে ব্রজনারায়ণ সামান্য হাসলেন। অমন ডিসার্টেড হওয়ার মতো কিচ্ছু হয়নি সুইটার্ট। তুমি আর ব্রতিন মিলে এত বড় একটা প্ল্যান বাঁধলে, তোমাকে কি ভুলে যেতে পারি? তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো। তোমাকে কম্পিউটার গ্রাফিক্স নিয়ে ব্রিটেনের সেরা জায়গায় ভর্তি করার দায়িত্ব আমার। ভেরোনিকা যে হাসিটা হাসলো তার দামই লাখ টাকা। নীলিমা দেবী ভেরোনিকার বাঁ হাতের কোড়ে আঙুলটা নিয়ে টুক করে কামড়ে দিয়ে চাপা স্বরে বললেন, শয়তান মেয়ে, অত হাসতে নেই, নজর লেগে যাবে। প্রফেসর মুখার্জি উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে আর কি, আমে দুধে মিশে গেছে, আমাদের আর আঁটি হয়ে গড়াগড়ি খেয়ে কি লাভ? কি বলেন এডিজি সাহেব? সবাই উঠতেই যাচ্ছিলেন, নীলিমা দেবী গম্ভীর মুখ করে বললেন, কেউ কোথাও যাবেন না, আমি আরসালান থেকে বিরিয়ানি আনাচ্ছি, সবাই আজ ডিনার করে যাবেন। প্রফেসর মুখার্জি আকর্ণ বিস্তৃত একটা হাসি দিয়ে বললেন, স্পেশাল বিরিয়ানিটাই আনাবেন ম্যাডাম, যাতে ডিম থাকে। আর সঙ্গে মাটন স্টুটা ভুলবেন না কিন্তু, রগরগে করে একটু গোলমরিচ দিয়ে। সাহিত্য সমাহারে এতক্ষণ শুনছিলেন অভিক সরকার রচিত প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের গল্প অপহরণের আড়ালে। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠ তথা চতুরানন পট্টনায়কের ভূমিকায় আমি আকাশ, প্রফেসর চিন্তাহরণ মুখার্জির ভূমিকায় সমীরণ, ফৌজিয়া খাতুনের ভূমিকায় তপলব্ধা, ত্রিনান্তিকার ভূমিকায় তৃষা, ভেরোনিকার ভূমিকায় অরুণিতা, নীলিমার ভূমিকায় শিপ্রা, মনোজেন্দ্রর ভূমিকায় শুভ্রদীপ, দীপনারায়ণের ভূমিকায় উৎপল, মনোজের ভূমিকায় কৌশিক, শালিম্পনের ভূমিকায় অঙ্কুর, ব্রজনারায়ণের ভূমিকায় শরিত এবং ব্রতিনের ভূমিকায় প্রসেনজিৎ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে নার্গিস, শব্দগ্রহণে
শ্যামলোক স্টুডিও থেকে মৈনাক এবং সাহিত্য সমাহার স্টুডিও থেকে আকাশ, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাহিত্য সমাহারের পাশে থাকুন। ইউটিউবের পাশাপাশি সাহিত্য সমাহারকে চাইলে আপনারা ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও। লিংক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।